Dreams Avenue. হ্যালো বন্ধুরা, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু এবং মধ্যরাতের আগন্তুক ইরাজকে। আর শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ, অর্থাৎ সেই স্বপ্ন সড়কে আমার সাথে আপনার পথ হাঁটার প্রহরটা শুরু হয়ে গেল, যেটা রাত 2টো পর্যন্ত চলবে পুরো 3 ঘন্টা জুড়ে। আর যারা মাঝে মাঝেই আমাকে শুনে থাকেন তারা নিশ্চয়ই জানেন এই সময়টা হচ্ছে আমাদের শুধুই নিজের একেবারে মনের গহীনে যত কথাগুলো আছে সেই সাথে কিছু চমৎকার গান, সেই সাথে কিছু দারুণ দারুণ সেগমেন্ট, যেখানে আমি চেষ্টা করি সবাইকে নিয়ে একটু মুভি, লিটারেচার, মিউজিক সব কিছুর উপর একটু একটু আলো ফেলে সেই আলোটা যখন প্রতিফলিত হয়ে নিজের মনের ভেতরে আসবে, সেই আলো একটু হলেও আলোকিত হোক আর সেই সময়টা একটু হলেও ভালো কাটুক, এই প্রত্যাশা আপনার হয়তো থাকে আর প্রচেষ্টাটা আমার থাকে। আজকেও সেটা হবে আশা করছি। এবং গত বেশ কয়েকটা এপিসোডে কিন্তু একটা স্পেশাল কিছু একটা হয়েছিল, আজকে আর স্পেশাল কিছু হচ্ছে না, যদিও আমার কাছে এটা সবসময় স্পেশাল যে আমি হট সিটে যখনই বসি সেটা আমার কাছে সবসময় স্পেশাল মনে হয় এবং আপনি যখনই আমার পাশে থাকেন। বাট স্পেশাল না হলেও আজকে অন্যান্য সবসময়ের মতোই আমরা একসাথেই থাকবো এবং চমৎকার একটা হিম বৃষ্টিমুখের একটা রাত কাটাবো আশা করছি। আজকেও সেটা হবে। আপনি আমাকে জানাতে পারেন আপনার যে কোনো কিছু, যা ভাবছেন, যা অনুভব করছেন, যা জানাতে চাইছেন, যা বলতে চাইছেন সব কিছু। আর সেই সাথে কোন গানগুলো শুনতে চান আজকের এই রাতটাতে। আজকের রাত কিন্তু অনেক সুন্দর আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং এমন অদ্ভুত সুন্দর রাতে কিন্তু যেটা হয় যে স্বপ্নগুলো একটু বেশি আঁকিবুকি করে সেই মনের ক্যানভাসে এবং কেন যেন ডানা মেলে বেশি করে একটু উঠতে চায়। আজকে যদি তাই হয়ে থাকে আমাকে জানান, আপনার সাথী করে নিন, স্বপ্ন সারথি হয়ে যেন থাকা যায়। আর অবশ্যই আমাকে লিখুন যা বলতে চান এবং যে গান শুনতে চান। আর সেই সাথে আজকেও কিন্তু বেশ কিছু সেগমেন্ট থাকবে বলে আশা করছি। আর আপনাকে একটু শুরুতেই মনে করিয়ে দিই যে কী করে আপনি এসএমএসটা করবেন। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দিন 6969 সেই একই নাম্বারে। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। So friends, welcome back. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ভুম বন্ধু সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাজকে। ড্রিমস অ্যাভিনিউ চলবে রাত 2টো পর্যন্ত এবং আপনার সাথে আমি আছি। সময় এখন এক্স্যাক্টলি 11:14। আজকে প্রথম দুটো গান আমরা শুনলাম এবং আজকে হয়তো বেশিরভাগ গানই একটু প্যাশনেট, রোম্যান্টিক, একটু বেশি আবেগঘন, আবেশ ছড়ানো গান হবে, কারণ আজকের ওয়েদারটা অনেক বেশি এরকম এবং আমার কাছে, আমি সবসময় এটাকে বলি ওয়েদার ইফেক্ট। আজকেও সেটা হবে আশা করছি এবং এসএমএস এর মধ্যে অলরেডি অনেকের এসএমএস এর মধ্যে ওয়েদার ইফেক্ট আমি দেখছি। প্রথম দুটো গান ছিল, প্রথম গানটা অর্থহীনের এপিটাফ স্বপ্নচূড়া মিক্স অ্যালবাম থেকে এবং তারপরে গানটা ছিল বাপ্পা মজুমদারের কি করি গানটার নাম। আমি অবশ্য কি করি সেটা এই মুহূর্তে আমার বেশ ভালো রকম ভাবেই জানা আছে, সেটা হচ্ছে এসএমএস পড়তে হবে আমাকে। আজকের প্রথম এসএমএস আমি একটু অবাক হচ্ছি, কারণ সবসময় রাশেদ ফ্রম নারায়ণগঞ্জ তিনি পাঠিয়ে থাকেন, আজকে তাকে প্রথম 20-30 জনের মধ্যে খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি একটু টেন্সড, কারণ আমার মনে হয় না এরকম কখনো হয়েছে কিনা যে রাশেদের এসএমএস প্রথমে তো থাকি, প্রথমে না থাকলেও সেকেন্ড থার্ড, কিন্তু এসএমএস প্রথম 20-30 জনের মধ্যেও নেই। I don't know if he is all right or not, but আশা করছি অবশ্যই যেন ভালো থাকুক। নিশাত, নাভিন আর নভিন আজকে ফার্স্ট এসএমএস সেন্ডার, 3 জন। ত্রয়ী জানিয়েছিলেন যে আজকে আমি নাকি রাত নিয়ে প্রোগ্রাম করবো, এমনটা বলেছিলাম এবং একটা প্লেলিস্টে গানের জন্য এটি রিকোয়েস্ট করেছেন, সেটা হচ্ছে দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। কিন্তু আমি বলেছিলাম যে সামনে যেদিন শব্দভিত্তিক শো করবো সেদিন হচ্ছে রাত নিয়ে শো করবো, কিন্তু আজকেই করবো এটা বলিনি। তবে সামনে যেদিন করবো সেদিন অবশ্যই রাত নিয়ে একটা স্পেশাল এপিসোড হবে, রাতকে বলি, যেটার নামও আমি ঠিক করে ফেলেছি, কিন্তু কবে করবো এটা এখনো জানি না। রাতকে বলি চোখ বুঝে তুই থাক, এই গানটা অবশ্যই থাকবে, এটা বোঝাই যাচ্ছে আমার এই শোয়ের নাম থেকে। ইনফ্যাক্ট ওই দলছুটের সঞ্জীব দার লেখা সেই গান থেকেই নামটা নেওয়া হয়েছে, রাতকে বলি। আর আমাকে পরিস্বপ্ন রেগুলার ফ্রেন্ড এসএমএস পাঠিয়েছেন, মাধবী পাঠিয়েছেন এবং বৃষ্টি স্নাত শুভেচ্ছাও দিয়েছেন, তারা ধন্যবাদ। দিয়ে আমাকে মগবাজার থেকে জানিয়েছেন যে ভূমিকম্পের কথা, যে ওই সময়টাতে কোথায় ছিলাম এবং খুব টেরিবল একটা সিচুয়েশন ছিল এবং অনেক অপ্রত্যাশিত মৃত্যুর জন্য সমব্যথী। ওই সময়টাতে আমি ছিলাম এক বন্ধুর বাসায় এবং আসলে আমার কাছে মনে হয় যে এরকম হঠাৎ করে দুর্যোগ, এই এমন একটা এরকম মানে এটা আসলে এমন একটা বিষয় যেখানে প্রস্তুতির হঠাৎ করে আসলে এমনভাবে আসে, কিছু বুঝে ওঠার আগে আসলে অনেক কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, তছনছ হয়ে যায় অনেকের জীবন, অনেকের সম্পদ। তাই আমরা সৃষ্টিকর্তার কাছে শুধু এটুকুই প্রার্থনা করবো যেন আমরা অবশ্যই পুরো পৃথিবীর মানুষ, শুধু আমরা বাংলাদেশের মানুষরাই না, পুরো পৃথিবীর মানুষের যেন এরকম একটা অপ্রত্যাশিত দুর্যোগ থেকে সবসময় রেহাই পায়, সেই প্রার্থনা আমাদের সবার পক্ষ থেকেই থাকবে। এবং আরও একজন আমাকে লিখেছিলেন সজল মুন্সিগঞ্জ থেকে, যে নেপালিদের সকল নেপালিদের জন্য শুভেচ্ছা এবং সমবেদনা। আমিও তার পক্ষ থেকে বা আমাদের সবার পক্ষ থেকে একই কথার প্রতিধ্বনি করছি যে আসলেই আমরা সমব্যথী এবং এই শোক প্রকাশের ভাষা আসলে আমাদের জানা নেই।
উনি আরেকটা প্রশ্ন করেছেন যে কালকে আমি খেলা দেখতে গিয়েছিলাম, বলে হ্যাঁ মাঠে ছিলাম, অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত টিকিট পেয়ে, মানে অনেক ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে শেষ পর্যন্ত মাঠে ঢুকলাম এবং সব কষ্ট সার্থক। যে সেই ওডিআই সিরিজের মতো টি-20তেও কিন্তু একটা সংশয় ছিল যে বাংলাদেশ টি-20তে নাকি এরকম কোনো জয় নেই, বা টি-20 আমাদের খুব বেশি খেলা হয় না, তো শেষমেশ আমরা কতদূর কি করতে পারি এরকম একটা সংশয় ছিল। কিন্তু শেষমেশ সেই সংশয়কে একেবারে শূন্যে মিশিয়ে দিয়ে কিন্তু আমরা ওডিআইয়ের মতো একেবারে একতরফাভাবে এক পেশেভাবেই ম্যাচটা জিতে গেলাম। এবং এমনভাবে বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচ জিতছে যে মনে হচ্ছে আসলে কোনো বিন্দুমাত্র প্রতিযোগিতা হচ্ছে না। মানে আসলে এটার মাহাত্ম্যটা আসলে কিন্তু সহজে খুব আসলে বোঝানো যায় না, কারণ ওই জয়গুলো নিয়ে উচ্ছ্বাস বেশি হয়। খেয়াল করে দেখবেন যে জয়গুলো খুব কষ্টার্জিত, যেমন হয়তো আমরা খুব হাড্ডাহাড্ডি লড়াই শেষ একটা ম্যাচে 5 রানে জিতলাম বা শেষ উইকেটে জিতলাম 3 বল বাকি থাকতে, এই ম্যাচগুলোতে আনন্দের পরিমাণ যেহেতু অপ্রত্যাশিত থাকে বা এটা শেষ মুহূর্ত পর্যন্ত একটা সংশয় থেকে যায়, ওই সময় আনন্দটা বেশি হয়, উচ্ছ্বাস বেশি হয়। কিন্তু এই ম্যাচগুলো নিয়ে হয়তো ওইভাবে উচ্ছ্বাস কাজ করে না, কারণ আমি খেলা শুরু থেকে বুঝতে পারছি রেজাল্ট কি হতে যাচ্ছে। কিন্তু এই কারণেই অনেক সময় যেটা হয় যে এই ধরনের ম্যাচের এই ধরনের ম্যাচের মাহাত্ম্যটা এই কারণে বোঝা যায় না যে আসলে কতটা ভালো খেলছে বলে এইভাবে গায়েই লাগছে না, এই কারণে মাহাত্ম্যটা অনেক সময় হারিয়ে যায়, বা আসলে কতটা দুর্দান্ত পারফরমেন্সের সবসময় বোঝা যায় না এতটা এক পেশে ম্যাচ হলে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কোন ধরনের খেলা খেললে পাকিস্তানের মতো একটা বিশ্বমানের দলকে এভাবে একদম প্রত্যেকটা ম্যাচে বলে কয়ে এবং হেসে খেলে, যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একটা ইম্প্রুভমেন্ট। এবং আগে যেটা হতো যে একটা পার্টনারশিপ হয়তো হয়েছে, সেটা ভেঙে গেলে বা খুব নির্ভরযোগ্য 2-3 জন আউট হয়ে গেলে সেই মানে তখন একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, হুড়মুড় করে ব্যাটিং লাইন ভেঙে পড়ছে। এই বিশ্বকাপ থেকে যেটা হয়েছে যে না, আমার কণ্ঠযন্ত্র বেশ সমস্যা করছে, দেখা যাচ্ছে একটু দেশের খেলা নিয়ে একটু ভাষণ দিতে গেলাম, এর মধ্যে এই সমস্যা। তো সে যাই হোক, সেটা হচ্ছে যে মানে বিশ্বকাপ থেকে আমরা দেখছি যে একটা উইকেট পড়ে গেল বা 2-3 জন নির্ভরযোগ্য ব্যাটসম্যান চলে গেল, বাকিরা হাল ধরছেন এবং বেশ কয়েকটা পার্টনারশিপ হচ্ছে, এবং যত বড় টার্গেটই হোক না কেন সেটাতে বাংলাদেশ খুব একটা প্রেশার নিচ্ছে না। আমার কাছে মনে হয় যে এইগুলি আসলে এই ছোট ছোট বা এই বড় বড় বিষয়গুলি আমার কাছে মনে হয় যে একটা দেশের ক্রিকেটের ইম্প্রুভমেন্টের ইন্ডিকেটর, আসলে কতটা এগোচ্ছে। সে জয়ের থেকেও আমার কাছে মনে হয় এগুলো বেশি ইম্পর্টেন্ট, যে মানসিকতা বা মাঠে পারফরমেন্সকে আসলে আরো উজ্জীবিত করা, এই জায়গাগুলোতে বাংলাদেশ অনেক এগিয়েছে। আমার কাছে মনে হয় এগুলো আরো অনেক বেশি সিগনিফিক্যান্ট। তাই আমরা আরো আশাবাদী ভবিষ্যতে আরো অনেক বড় বড় দলকে হারাবো, যেহেতু এই বছর আরো অনেকগুলো দেশের আসার কথা, ভারতের আসার কথা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অনেক ভালো ভালো দল আসবে এবং তাদের সাথে বাংলাদেশ নিজেদের মাটিতে খেলা হবে। সো আমরা আশা করছি যে এই ফর্ম ধরে রাখতে পারলে আমরা প্রত্যেকটা সিরিজে নিশ্চয়ই অসাধারণ কিছু করতে পারবো। এবং সবসময় যে বাংলাদেশের ক্রিকেটের যোগ্যতা এবং মানদণ্ড নিয়ে কুলিনরা একটা প্রশ্নবোধক চিহ্ন সবসময় ঝুলিয়ে রাখেন, আশা করি আমরা এভাবে ধারাবাহিকভাবে ভালো খেলে, আসলে হঠাৎ করে একদিন ভালো খেলে ওই প্রশ্নটা যায় না, এভাবে ধারাবাহিকভাবে ভালো খেলে আমরা সেই প্রশ্নটা একসময় দূর করতে পারবো, সেই প্রত্যাশা আমাদের সবার। জয় হোক বাংলাদেশ ক্রিকেটের। আর এরপরে আমাকে আর অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তবে আমি শুধু একটা SMS পড়ছি। মর্নিং বার্ড আমাকে ইন্সপায়ার করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ। এবং SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই, যদি কোনো গান শুনতে চান, সেই গান আবার কারো চরণ তলে নিবেদন করতে চান, যদি মনের নিজের কোনো কথা বলতে চান, অথবা এর বাইরেও যে কোনো কিছুর জন্য, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবে এটা নিয়ে বলার কিছুই নেই, নিশ্চয়ই যারা রেগুলার ফ্রেন্ড জানেন এই গানটা আমার কত পছন্দের, খুবই ভালো লাগে এই গানটা, শেপ অফ মাই হার্ট বাই স্টিং। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর আপনি আছেন আমার সাথে এবং আপনাকে চাঙা রাখার এবং আপনাকে বিনোদিত করার রাত 2টো পর্যন্ত এই মহান পবিত্র দায়িত্ব আমি নিজের কাছে তুলে নিয়েছি রেডিও আমার 88.4 FM এর হট সিট থেকে। আর সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। এবং চমৎকার একটা হিম রাত, বৃষ্টি হয়তো কালকে হয়েছে, ভোরবেলাতে চমৎকার বৃষ্টি হলো, আজকে আবার আজকে রাতেও আসতে পারে। এমন অদ্ভুত সুন্দর রাতে আপনার সাথে থাকতে পেরে আমি ধন্য। অনেকদিন আগে একটা সিনেমার গান ছিল, এটা প্রায় বিটিভিতে দিত, এবং ওই সময় আমি ছোটবেলায় খুব ব্যাপক ফিল নিয়ে গানটা দেখতাম। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য, খুবই খুবই আবেগঘন একটি গান। ওই সময়ের একটা কিন্তু ব্যাপার স্যাপার ছিল সিনেমাগুলোতে, সেই যেটা আমরা ফ্রেন্ডদের সাথে মাঝে মাঝে অনেক দুষ্টামি করি। আসলে আমাদের মানে আমি একটা একটু মানে অফ ট্র্যাকের একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে মানে আমি যেমন আমার ফ্রেন্ডরাও তেমন, সবাই আর কি বেশ বলা যায় সে আর কেমন সে আর না বলি। তো আমরা প্রচুর বিষয় নিয়ে প্রচুর দুষ্টামি করি এবং আমাদের আড্ডাগুলো খুব প্রাণবন্ত হয়। এবং আমি ধন্য এমন কিছু ফ্রেন্ড পেয়ে, ওই যে ঠিক ওই গানের মতো আমি ধন্য ওগো ধন্য। সত্যি আমাদের আড্ডাটা আসলেই খুবই প্রাণবন্ত হয় এবং কতক্ষণ যে সময় কেটে যায় এটা আসলে বলে বোঝানোর মতো না। এবং দেখা যায় যে মানে আমাদের
মধ্যে যেটা হয়, এবং আমি খুব লাকি ফিল করি এটা মানে তাদেরকে পেয়ে। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা সবাই যখন অফিসে খুব ব্যস্ত থাকি, প্রচণ্ড কাজের প্রেশারের মধ্যে, ঠিক তার মধ্যেও আমরা একজন আরেকজনকে দেখা যায় ফোন করছি, টেক্সট করছি, এবং আমাদের মধ্যে একটা যোগাযোগ হচ্ছে। মানে আমি পার্সোনালি করি সেটা হচ্ছে, দেখা যাচ্ছে খুব কাজ করতে করতে যখন খুব মানে একেবারেই খুব মনে হচ্ছে একটু ব্রেক নিলে এখন ভালো হয়, খুব বেশি ক্লান্তি লাগছে, তখন আমি কোনো দুষ্টামি পোংটামি এগুলো মাথায় আসলে সেগুলো টেক্সট করি সব ফ্রেন্ডদেরকে, একেবারে সবাইকে একসাথে। তো ওরা আবার রিপ্লাই করে, এভাবে 5-6 মিনিট এগুলো করে দেখা যায় একটু রিফ্রেশ হয়ে তখন আবার নতুন করে আবার কাজে মন বসাই। তো এটা আমরা সবাই করি, এবং আমাদের এই যে টেক্সট চালাচালি অফিস আওয়ারের মধ্যে, আশা করছি আমাদের কোনো বস শুনছেন না এই মুহূর্তে। তো এর মধ্যে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে অফিস কখন শেষ হবে, বা কখন আমাদের আবার সেই বিখ্যাত আড্ডা বসবে, বা আজকে রাতে প্ল্যান কি, বা এবার উইকেন্ডে কি করা যায়, এগুলো নিয়ে আমাদের বেশিরভাগ কথাবার্তা হয়। তো এটা আমি যেন কোন প্রসঙ্গে এই কথাটা আসছিলাম, আসলে এই যে আমার এই সমস্যাটা প্রায়ই হয়, আমি আসলে একটা প্রসঙ্গে শুরু করে আরেক প্রসঙ্গে গিয়ে তখন আর আগের প্রসঙ্গটা মনে থাকে না। আমি যেন বন্ধুদের কথা কোন প্রসঙ্গে বলা শুরু করলাম, ও আচ্ছা, ওই বোধহয় সিনেমা নিয়ে কথা ছিল, সেখান থেকে আমি শুরু করেছিলাম। আচ্ছা, তো ফ্রেন্ডের মধ্যে আমাদের সিনেমা নিয়ে প্রায়ই কথা হয়, এবং সেই আমলের বাংলা সিনেমার যে বৈশিষ্ট্য, যে ভালো ব্যাপারগুলো বা যে মজার ব্যাপারগুলো ছিল, যেমন এই ধন্য হয়েছে ও ধন্য গানটার প্রসঙ্গে সেটা এসেছিল। একটা বিষয় শেয়ার করি যেটা আমরা ফ্রেন্ডরা প্রায় মজা করে ওটা নিয়ে, সেটা হচ্ছে যে ওই আমলে যখন আমরা ক্লাস 1-2-তে পড়ি, ওই সময় সবগুলো তখন বিটিভিতে প্রথম দিকে দেখতাম 3 মাসে একটা সিনেমা দেখানো হচ্ছে, এবং হুমড়ি খেয়ে পড়ছে সেদিন সবাই টিভির সামনে। এরপর আসলো মাসে একটা সিনেমা, এবং তারপর আসলে প্রত্যেক সপ্তাহে একটা করে সিনেমা। আসলে ওই সময়টা যারা না দেখেছেন তারা বুঝবেন না যে ওই একটা দিনের জন্য 3 মাসে একদিন সিনেমা দেখানো হতো, এবং 1 মাসে যখন একটা সিনেমা দেখানো হতো, তখন আসলে সেটা কি এক বিপুল এক মানে পরাক্রমশালী একটা উৎসব ছিল, এবং এক মাহেন্দ্রক্ষণ ছিল। সবাই সব কাজকে ছুটি দিয়ে ওই দিন টিভির সামনে বসে যেত, এবং তখন এত ঘরে ঘরে টিভিও ছিল না। দেখা যেত যে, স্পেশালি আমি শহরের কথা বলছিলাম, মফস্বল এরিয়ার দিকে, ওই সময়টাতে আমি মফস্বলে ছিলাম ছোটবেলায়। দেখা যেত যে বাসায় টিভি আছে তার আশপাশের অনেকগুলো বাড়ির লোকজন এসে, বাসায় যাদের অতটা প্রবেশাধিকার নেই, অতটা ঘনিষ্ঠ না, তারা আবার জানালার বাইরে থেকে উকি দিচ্ছেন এবং মনিটরটা একটু ঘুরিয়ে দিতে বলছেন তাদের দিকে। এরকম অনেক মজা মজা ব্যাপার ছিল, সেটা আমি নিজে ছোটবেলায় দেখেছি, এবং ওই স্মৃতিগুলো আমার মনে এখনো উজ্জ্বল। তো ওই সময়ে আমি হচ্ছে যেদিন এরকম সিনেমা হতো, আমি তখন হয়তো 1-2-3-তে পড়ি, তো আমি 3 মাসে একটা সিনেমা, এটা মিস করবো, মাথা খারাপ নাকি, কি আছে জীবনে, সিনেমা যদি না দেখতে পারি। তো আমি খুব মানে আব্বু আম্মুর কাছে অনুনয় বিনয় করে ওই দিন যেন বিকালবেলা স্যার পড়াতে না আসে, এরকম একটা আবেদন আগেই করতাম। একদিনের ঘটনা এখনো আমার মনে আছে, ওই স্যার আমার খুব প্রিয় ছিলেন, কাশেম স্যার, এবং এখনো আমি তাকে শ্রদ্ধা করে স্মরণ করি, অসাধারণ একজন স্যার ছিলেন। স্যার একদিন পড়াতে এসেছেন, অনেক দূরে ছিল তার বাড়ি, খুব কষ্ট, এত দূর থেকে কষ্ট করে এসেছেন, কিন্তু এমন সময় আসলেন, সিনেমাটা মাত্র শুরু হলো, মাত্র নায়ক অ্যাকশন দৃশ্যে অবতীর্ণ, একটা মারামারি ঢিসুম ঢিসুম শুরু হবে, এই সময় যদি স্যার আসে পড়াতে, এটা কেমন লাগে। তো আমি হঠাৎ করে ব্যাপক অভিনয় করলাম, যেটা সবাই ছোটবেলায় করে থাকি, খুব মানে পেটে ব্যথা হচ্ছে, খুব মাথা ঘোরাচ্ছে, খুব অসুস্থ, মানে একেবারে মানে মরে যাচ্ছি অবস্থা। তো স্যার, তো আব্বু তো বুঝতে পেরেছেন যে তারা তো আসলে আমাদের থেকে ছোট না, আমাদের থেকে বড়, এই স্টেজ তারাও পার করে এসেছেন, তো বুঝে স্যারকে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আমি আবার ট্রিং করে লাফ মেরে আবার টিভির সামনে বসে গেলাম। এরকম অনেক ছোটবেলায় আমার সিনেমা কেন্দ্রিক স্মৃতি আছে, এবং আমি খুব সিনেমার ভক্ত ছিলাম, এখনো আছি। তো যেটা দেখতাম ওই সময় ছোটবেলায় ওই সিনেমাগুলোতে, সেই রাজ্জাক, শাবানা এবং আলমগীর, ববিতা, ওয়াসিম, রোজিনা, ফারুক, কবরী, ওই সেই সিনেমাগুলোতে একটা বিষয় খুব কমন ছিল, যে না মানে স্বামী স্ত্রীর মধ্যে যখন দাম্পত্য কলহ হচ্ছে, ঝগড়া হচ্ছে কোনো বিষয় নিয়ে, সে হঠাৎ করে মদ খাওয়া শুরু করলো, এবং বাড়ি গিয়ে মদ টদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে আসছে। তো এই দৃশ্যটা খুব কমন, প্রত্যেকটা সিনেমাতে সেম ছিল, যে মানে কোটটা বা ব্লেজারটা কিন্তু সে খুলে ফেলেছে, এবং ডান হাত দিয়ে ধরে পিঠের উপরে ঝুলিয়ে রেখেছে, ওই ভঙ্গিতে একটু এলোমেলো পায়ে টলতে টলতে কোনো মতে বাড়ির সামনে এসে দাঁড়ালো, দরজা নক করলো, নায়িকা শাবানা বা ববিতা দরজা খুললো, এবং চেহারা দেখি বা গন্ধ শুনে বুঝে ফেলেছে যে আলমগীর বা রাজ্জাক আজকে মদ খেয়েছে, এবং সে খুব একটা আর্তনাদ করে, ছি তুমি আজকেও সব ছাইপাশ খেয়ে এসেছো। তো তখন নায়ক একটু মাতাল ভঙ্গিতে, আমার যা ইচ্ছে তাই করবো, তাতে তো আর কি আসে যায়, এরকম একটা ভাবটাব নিয়ে, এরকম একটা বিরচিত বা নায়কোচিত ডায়লগ দিয়েই একেবারে সাথে সাথে পড়ে গেল, বীরত্ব ওখানে শেষ। তো নায়িকা অনেক কষ্ট করে, যেহেতু অনেক ওজন থাকে নায়কের শরীরে, তো তাকে ধরে টরে এনে মানে বিছানায় শুয়ে দিলেন। এবং একটা বিষয় আরেকটা কমন ছিল, এটা সবচেয়ে বেশি মজা লাগতো, যে কোনো মতে তাকে বিছানায় শুয়ে দিয়ে জুতোটা মানে জুতো জোড়া খুলে রাখতো, মোজাটা খুলতো না বা অন্য কোনো কিছু আর করার প্রয়োজন নেই, শুধুমাত্র জুতো জোড়া খুললেই মনে হতো যে সব যত্ন সেবা শুশ্রূষা করা হয়ে যাচ্ছে। এবং প্রতীকী অর্থে এই দৃশ্যটি সব সিনেমায় দেখানো হতো, শুধু জুতো জোড়া খুলে রাখা হচ্ছে, তাকে বিছানায় শুয়ে দিয়ে একটা চাদর টাদর হয়তো টেনে দিল, এই কিন্তু জুতো যে খুলে দিল, মোজাটা কেন খুললো না, এটা আমার শিশু মনে খুব একটা গভীর এক জীবনমুখী প্রশ্ন আসতো, যে জুতো খুললো কিন্তু মোজার তো পায়ে থেকে গেল, এটার কি হবে। তো এরকম এই দৃশ্যটা আমার মনে হয় আপনাদের সাথেও অভিজ্ঞতা মিলবে সবার, সেটা হচ্ছে যে
ওই ডায়লগটা বিশেষ করে, তুমি আজকেও ছাই পাশ খেয়ে এসেছো, এবং ওই যে জুতো জোড়া খুলে তাকে শুয়ে দিল, তো তারপরে বিছানার পাশে বসে সারা রাত কাটিয়ে দিল বায়েজিদ বোস্তামির মতো মনের দুঃখে। এবং ওই সময় আমার যেটা গানও হতো, তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা, এরকম অনেক গান। তো সে যাই হোক, আমি ধান ভানতে শিবের গীতের প্রসঙ্গে অনেক দূর চলে গিয়েছি, এখন আবার একটু মূল প্রসঙ্গে আসি। আমাকে তাহমিনা SMS পাঠিয়েছেন। তাহমিনা হচ্ছে তেজগাঁর বন্ধু, লিখেছেন যে অনেকগুলো গানের রিকোয়েস্ট, আশা করছি প্লে লিস্টে এগুলো থাকবে। আনিকা তাবাসসুম, আপনি ঠিকই ধরেছেন, আমার ঠান্ডা লেগেছে এবং সেই কারণেই আজকে আমার কণ্ঠযন্ত্র বেশ আমাকে ডিস্টার্ব দিচ্ছে। মাধবী যে গানগুলো শুনতে চেয়েছেন সেটা আশা করছি প্লেলিস্টে থাকবে। মাধবীর গানের চয়েস খুবই ভালো এবং সে আমাকে প্রায় বকাঝকা করে SMS পাঠায়। আমি নাকি খুবই বাজেভাবে শো কন্ডাক্ট করে, আমি শো করতেই পারি না, এবং আমি তার সাথে একমত। মাধবী, এরকম SMS পাঠিয়ে আমাকে উদ্দীপ্ত রাখবেন। স্মৃতি আমাকে জানিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কিছু বলো, এবং সবাই হয়তো জানেন যারা ফুটবলের খোঁজ খবর রাখেন যে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ড্র হয়ে গেছে এবার, এবং চম্পেশ কিছু ম্যাচ হবে। আমার ফেভারিট টিম বায়ার্ন মিউনিখ খেলবে বার্সেলোনার বিপক্ষে এবং রিয়াল মাদ্রিদ খেলবে ইউভেন্টাসের বিপক্ষে। আর আশা করছি যে বেশ ভালো একটা দুটো আমরা সেমিফাইনাল দেখবো, এবং আমি আশাবাদী আমার টিম শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়তো হবে, দেখা যাক কি হয়। স্মৃতি শুনতে চান শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এবং সুমাইয়া আর বুশরানা তাদের দুজনের চরণতলে এই গানটা নিবেদন করতে চান। আর হাসিম আমলা তা আমাকে জানিয়েছেন মানিকগঞ্জ থেকে। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর SMS। আর আমি একটু SMS করার নিয়মটা এখন মনে করিয়ে দিই। প্রথমে আপনি যে গানগুলো শুনতে চান, যে কথাটা বলতে চান, যা কিছু লিখতে চান, প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, এবং তারপরে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আর পরের গানটা প্লে করার আগে আমি একটা কবিতা পড়ার লোভ কিছুতেই সামলাতে পারছি না, আমাকে সেটা পড়তে দিতে হবেই। হ্যাঁ, আমি একটু বইটা নিয়ে আসি। এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে পৃথক প্রবেশ। আমি ভুল করে তোমার নামকে ভেবেছি আমার, এতদিন এই ভুলের ভেতরে তোমার নামের মধ্যে রেখেছি আমাকে। ভুল বুঝতে পারিনি, তুমি ওই দূর থেকে মৃদু স্বরে যে নামে ডেকেছ, সে তো তোমারই নাম, তোমাকেই চিহ্নিতকরণ। অপরের নাম দিয়ে এভাবে সাজিয়ে নিজেকে বেড়ে ওঠা মানুষের মানবিক স্বভাবে শরীর। বলো, কতদিন তবু নিজেকেও ভুলে থাকা যায়? আমরা তো একদিন মিশে গিয়েছিলাম রক্তে, মাংসে, মেধায়। আমাদের দুটো নাম খুলে রাখা ছিল রোদের উঠানে। হঠাৎ এলোমেলো বাতাসের পর জেগে উঠে আমি যে নামটি কুড়িয়ে পেয়েছিলাম সেটি তোমার। সেই শীতে প্রথম সকালে আমি ওই নামে তোমাকে ডেকেছি। এইভাবে ভুল করে দুজনেই থেকে গেছি কিছুটা দুজনে, উভয়ের অতি কাছে থেকে গেছি চেতনার মৌলিক শিকড়ে। ভুলে যাব ভেবে এত দূর আসা, অথচ ভুলে যেতেই ভুলে গেছি, ভুল বুঝতে পারিনি। আমি যার হাতে ফুল তুলে দেই সেই প্রথম ভুল বোঝে আমাকে। আমি যাকে বিশ্বাসযোগ্য ভেবে মনে মনে এক নির্জন স্বপ্নকে স্বাস্থ্যবান করে তুলি, আমার বিশ্বাস নিয়ে সুবর্ণ চোর শুধু সেই পালিয়ে যায়। আমি যাকে ফুল দেই সেই ভুল বোঝে, চিরদিন এরকম বিপরীত হয়। আমি যার শিয়রে রোদ্দুর এনে দেব বলে কথা দিয়েছিলাম, সে আধার ভালোবেসে রাত্রি হয়েছে। এখন তার কৃষ্ণপক্ষে ইচ্ছের মেঘ জোনাকির আলোতে ম্লান করে, অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম। বয়সে মাথা রেখে জেগে আছে একজন, তাকে তো দেইনি কিছুই। অথবা যে ফুলের মৌলিক অর্থ কখনো শেখেনি, ভালোবেসে রাত্রি জাগরণ, চোখের নিচে অনিদ্রার সুখচিহ্ন রাখিনি সাজিয়ে। আমি যার হাতে ফুল তুলে দেই সেই প্রথম ভুল বোঝে আমাকে। আমি ভুল বুঝলে কে আমার হাতে তুলে দেবে ফুলের স্বপ্ন? এই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে আরেকবার, এবং চলছে শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের একটা বিশেষ আয়োজন এটা, এবং আপনি আমার সাথে আছেন, এটা আমার জন্য সবচেয়ে বিশেষ ব্যাপার। আর 1 ঘন্টা প্রায় কিন্তু আমরা পেরিয়ে এসেছি একসাথে, এবং কিছুক্ষণ আগে আমরা যে গানগুলো শুনলাম সেটার নামটা আরেকবার আমার কাছে মনে হয় বলা উচিত। একটু আগে শুনছিলাম আমরা লিঙ্কনের একটা গান, এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে। এই গানটা এরকম পরিবেশে অনেকেই শুনতে চান, আজকেও চেয়েছেন। এবং তার আগের গানটা ছিল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সেই কবিতার পরে যে গানটা প্লে করেছিলাম, সেটা হচ্ছে মাইলসের একটা গান, নীরবে কিছুক্ষণ।
ভুল করে যদি মনে পড়ে ভুলে যাওয়া কোনো স্মৃতি, ঘুম হারা রাতে। সমীর অনেকদিন পর এসএমএস করেছেন, ভাইয়া আপনার এসএমএস আমাকে সবসময় অনুপ্রাণিত করে, আপনি খুব কোয়ালিটি একজন লিসনার, আপনার গানের চয়েস আমি সত্যি অনেক কিছু শিখি আপনার কাছ থেকে, সেই অর্থে আপনি আমার টিচার মিউজিক্যাল সেন্সের দিক থেকে। আমি সত্যি আপনার এসএমএস পেলে খুব ভালো লাগে আমার। আজকেও মিউজিক নিয়ে অনেক কিছু বলেছেন এবং সত্যি আমি কৃতজ্ঞ বোধ করছি এই জ্ঞানটা আমাকে দেওয়ার জন্য। আপনার কাছ থেকে আমার আর অনেক কিছু শেখার আছে, সো প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, সাথে থাকুন। আপনি অনেক দিন পর এসএমএস করেন, আই রিয়েলি মিস দ্যাট। ফাইয়াজ আমাকে জানিয়েছেন ঢাকা থেকে উড্ডিন গল্পের কথা, আমি একটা বলেছিলাম কোন একটা শোতে, সেটা কাল লেখা, এটা হচ্ছে শাহাদুজ্জামানের লেখা উড্ডিন। আর ছায়া আমাকে জানিয়েছেন বহুদিন পরে ছায়াও ব্যাক করেছেন আমার কাছে, ছায়া ছায়া সবকিছুই ধোঁয়াশা। সে যাই হোক, আমি সবাইকে আরেকবার মনে করে দিই, আজকে কিন্তু বেশ কিছু সেগমেন্ট থাকছে এবং সাথে কবিতাও পড়ছি, আর সাথে আপনাদের এসএমএস থাকছে এবং কিছু অসাধারণ গান আজকে প্লেলিস্টে থাকবে। সবকিছু আপনার জন্যই, তাই আপনি যদি না থাকেন তাহলে কেন আমার এই মিছে জেগে থাকা। আর একটু এসএমএস করে নিয়মটা মনে করে দিই, প্রথমে লিখবেন যে কোনো কিছু লেখার জন্যই আপনার গানের চয়েস, আপনার মনের কথা, আপনি যদি কাউকে ডেডিকেট করতে চান বা যে কোনো কিছুর জন্যই প্রথমে লিখুন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো আমি এবং সবাই মিলেই শুনবো, সেই গানটার নাম হচ্ছে চোখের কোণে। চোখের কোণে মেঘ জমেছে মেয়ে, তাই তো আছি আকাশ পানে চেয়ে, পৃথ্বীরাজের কম্পোজিশন, ইন্দ্রনীলের একটা গান এবং গানটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এই এমন কোনো মেয়ে আসলে সত্যি যে চোখের কোণে যার মেঘ জমে এবং সত্যি সেই মেঘ কখনো শরতের শুভ্র মেঘ, যে মেঘের দিকে তাকালে মনে হয় অদ্ভুত সতেজ সজীব সৌন্দর্য, এক স্নিগ্ধতা হৃদয়কে জীবনকে সবসময় প্রশান্তিতে ভরে দেয় এবং পৃথিবীতে নারীরা থাকার জন্য আমরা কৃতজ্ঞ বোধ করি সৃষ্টিকর্তার প্রতি। এমন হয়তো মুহূর্ত, সেই এমন শুভ্র সোনালী মেঘ হয়তো তার চোখে কোণে জমা হয়, আবার কখনো হয়তো আষাঢ়ের ঘন কালো মেঘ যে হয়তো এখনই বাড়িধারা ঝরাবে এবং এখনই হয়তো বৃষ্টি ঝরবে, অভিমানের অশ্রু ঝরবে হয়তো সেই ঘন কালো মেঘ থেকে, অভিমানের মেঘ থেকে। এমনই হয়তো চোখের কোণে এক এক সময় এক এক রকম মেঘের লুকোচুরি, কখনো হয়েছে আবার তুলোর মতো একেবারে পেঁজা পেঁজা মেঘ ঘুরে যায়, ঠিক আবেশের বৃষ্টিতে ভেজার মতোই খুব শিহরিত কোনো সময় হয়তো আধুল আছে আধু শিহরণের সেই সময়, এক এক সময় এক এক রকম মেঘ তার চোখের কোণে। এমন যদি কেউ থাকে তার জন্য আমরা সেই গানটা শুনি, চোখের কোণে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও আমার 88.4 FM। আর এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজ আপনাকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছে আজকের এই সুন্দর একটা রাতে, এবং আমার সাথে থাকুন রাত 2টো পর্যন্ত। আশা করছি চমৎকার রাত আমরা সবাই একসাথে কাটাবো এবং স্বপ্ন শিকার, স্বপ্ন বিনিময় সবকিছুই হবে, স্বপ্নে পরিভ্রমণ যদি আপনি থাকেন আমার সাথে। এবং একটু আগে শুনছিলাম হুবাস ট্যাঙ্কের গান আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই লাভ ইউ, এটা হচ্ছে ট্রান্সফরমার্স রিভেঞ্জ অফ দ্য ফলেন মুভির অরিজিনাল সাউন্ড ট্র্যাক, এবং তার আগে ছিল পৃথ্বীরাজ এবং ইন্দ্রনীলের জয়েন্ট প্রোডাকশন চোখের কোণে। আর আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন ডেভিয়েট, অনেক দিন পর সমীরের যেমন এসএমএস আমাকে ভালো লাগে এবং মিউজিক সম্পর্কে অনেক আইডিয়া পাই, ঠিক ডেভিয়েটও আমার এই কারণে একজন প্রিয় লিস্নার, সে হচ্ছে তার গানের চয়েস খুবই ভালো এবং এদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, এইরকম লিস্নারদের কাছ থেকে, সমীর, ডেভিয়েট, আই রিয়েলি লাইক দেম অ্যান্ড whenever they send message I really feel glad and delighted and that knows no bound. সো ডেভিড অনেকদিন পরে জয়েন করার জন্য ভালো লাগলো। আর তাহসানের একটা গান অলরেডি প্লে করা হয়ে গেছে, সো আজকে হয়তো আর হবে না, কিন্তু নেক্সট দিন অবশ্যই আমার ইচ্ছা অবশ্যই আমি পূরণ করবো। আর আমার সাথে থাকলে আমি সবসময় খুশি হই। হ্যাঁ, ভালোবাসা কিন্তু সবসময় বলে বোঝাতে হয় না। উল্লাস আমাকে জানিয়েছে ঢাকা থেকে, সেটা হচ্ছে যে একতরফা বন্ধুত্ব নিয়ে কিছু কথাবার্তা, এবং আমি যেটা বুঝতে পারছি একজনের নাম তিনি লিখে দিয়েছিলেন সম্মতি এসএমএস এর ভেতরে, তাকে হচ্ছে যদি সে বোঝে সেই হচ্ছে তার উদ্দেশ্য, ঐশী হচ্ছে তার নাম, আমি খুঁজে পেয়েছি নামটা। আমি জানি না এই মুহূর্তে ঐশী নামের কেউ শুনছে কিনা, যদি শুনে থাকে, যদি নাও শুনে থাকে, আশা করি কোনো এক ঐশিক ইশারায় সে ঐশী নিশ্চয়ই বুঝে যাবে উল্লাসের হৃদয়ের উল্লাসটা। আর পৌষী আজকে তার বোনের জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইয়োর সিস্টার। এবং আরো অনেকে এসএমএস পাঠিয়েছেন, আমি সবাইকে আরেকবার এসএমএস করে নিয়মটা একটু মনে করে দিয়ে, যদি আজকে আপনি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, যদি কোনো সেগমেন্টের কথা বলতে চান বা যে কোনো কিছুর জন্য, আপনি আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে প্রথমে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেসে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। গানের রিকোয়েস্ট অনেক আসে, এবার একটা কবিতার রিকোয়েস্ট এসেছে এবং এই রিকোয়েস্টটা পাঠিয়েছে মিমি নামের একজন। তিনি লিখেছেন যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর অমলিন পরিচয়, এই কবিতাটা যদি শোনাতে পারি খুব ভালো হয়। কবিতাটা অনেক ভালো, আমি পড়তে পারি ততই খারাপ, দেখা যাক এই ভালো আর খারাপের যোগসূত্রটা বা সন্নিবেশটা কেমন হয়। তারপরে গানে চলে যাচ্ছি। গানটার নাম হচ্ছে অমলিন পরিচয়, নামটাই সুন্দর, কবিতাটা আরো সুন্দর। সেই থেকে মনে আছে কপালের ডান পাশে কালো জন্ম জরুল, চুলের গন্ধে নেমে আসা দেবদারু রাতে কতটা বিভোর হতে পারে উদাস আঙুল,
সেই প্রথম অভিজ্ঞতা, সেই প্রথম ভুল, অথবা ভুলের নামে বেড়ে ওঠা সেই প্রেম, সেই পরিচয়। আমি তাকে নিঃসঙ্গতা বলি। তুমি কি পাখির মতো আজও সেই স্মৃতিদের খড় চঞ্চুতে তুলে আর কোনো পৃথক নীরের তৃষ্ণায় করতলে লিখে রাখো দাহ? তবে কি এই শেষ, সেই থেকে হয়েছে শুরু? তবে কি সেই প্রেম, সেই অভিজ্ঞতাটুকু আমাদের সমস্ত নিঃসঙ্গতা জুড়ে আছে আজও এক অধিকারে? আজও এক অমলিন বেদনার সাম্পান বিশ্বাসে ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়। দূরত্ব জানে, শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম। একদিন শরীরের ঘ্রাণ শুকে তুমি বলে দিতে, অমিতাভ আজ সমুদ্রে যেও না, আজ খুব ঝড় হবে। কতটুকুন ছোবে আমায়, অতল বোধে নেমে যাচ্ছি, বিপুল থেকে বিপুলতর, দীর্ঘ থেকে দিগন্তহীন, হাওয়ার মতো ছড়িয়ে যাচ্ছি প্রচুর পরিসরে। অতল বোধে যাচ্ছি নেমে, কোথায় আমায় ছোবে? বিন্দু থেকে বাড়িয়েছিলাম একখানা হাত প্রেম, একখানা হাত স্নেহের আঙুল একটি করতলে। অন্য রেখা অনেক নদী, সমুদ্রে যার ঘর, বিন্দু এখন জনারণ্য, জনতার নিঃশ্বাস। কোথায় এখন ছোবে আমায়? যাচ্ছি নেমে অতল বোধে, বৃষ্টি ব্যথায় উঠছে নড়ে বুকের কবর, ঝরাচ্ছে রাত অকাল শিশির ক্লান্ত চোখের উপর। ফসল উঠে যাবার পরে এ যেন সেই বিস্তৃত মাঠ, বেড়ে যাচ্ছে সীমানাহীন শেষে, দীর্ঘ থেকে দিগন্তহীন, হাওয়ার মতো ছাড়িয়ে যাচ্ছি প্রচুর পরিসরে। অতল বোধে যাচ্ছি নেমে, কোথায় আমায় ছোবে? সো ফ্রেন্ডস, আমি ছুতে চাই তোমাকে আজকে রাতেই আমার হৃদয় দিয়ে, আমার কথা দিয়ে এবং আমার আজকে প্লেলিস্টের গানগুলো দিয়ে, সেই সাথে সবকিছুর পরে ড্রিমস অ্যাভিনিউ দিয়ে, এবং আশা করছি সেটা সফল হব। আর একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে অনেক পুরোনো একটা গান এবং অনেক বিখ্যাত একটা গান, এবং আমার কাছে অনেক গানটা সবসময় এভারগ্রিন থাকবে। ডিফারেন্ট আছে একটা গান, শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে। আর তার আগের গানটা ছিল অর্থহীনের ঘুম ঘুম কেন এই চোখে। অর্থহীনের দ্বিতীয় অ্যালবাম বিবর্তন থেকে গানটা নেওয়া হয়েছে। বেশ কিছু SMS এসছে, আমি অনেকেরই SMS এসছে, আমি জাস্ট কয়েকজন বন্ধুর নাম পড়ি, তারা অনেকক্ষণ ধরে SMS করছেন। বাবু, ছায়া, তারপরে তানভীর, শাহানা, রাজু, ওল্ড ডিওএইচএস থেকে পুরনো বন্ধু অভিমান করেছেন। আমি মনে আছে আপনার কথা এবং SMS কিন্তু পড়েও দিলাম। স্বাগতা, সাথী, নীরব, আকাশ, অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। আর আপাতত SMS পড়ছি না, একটা সেগমেন্টে গেলে কেমন হয়? সাউন্ড অফ মিউজিক। বহুদিন পরে সাউন্ড অফ মিউজিক সেগমেন্ট, এবং সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ব্যান্ডটা নিয়ে কথা বলবো, এই ব্যান্ডটা নিয়ে কথা বলার আসলে মানে পরিচয় করিয়ে দেওয়া বা এরকম কিছু করার নতুন কিছুই নেই। আমার কাছে মনে হয় যে গত এক শতাব্দী যে ব্যান্ডগুলো বা পুরো পৃথিবীর মিউজিক সিনারিওকে প্রভাবিত করেছে এবং মিউজিক লাভারদেরকে একেবারে শুধু গানের মাধ্যমে না, ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করেছে সবচেয়ে বেশি কোন মিউজিশিয়ান, কোন ব্যান্ড, এই প্রশ্ন যদি করা হয়, অনেকের নাম আসবে, অনেকের কথাই বলতে হবে, এবং তার মধ্যে থেকে দ্য ডোরসের নাম অবশ্যই একেবারে শুরুর দিকে থাকবে। আমার কাছে দ্য ডোরস কি কোনো ব্যান্ড শুধুমাত্র একটা মনে হয় না, মানে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা গত এক শতাব্দী ধরে না, আই মিন গত মানে সর্বশেষ শতাব্দীর সেই 60s সময়টা থেকে একদম এখন পর্যন্ত, অর্থাৎ গত প্রায় 50 বছর ধরে তরুণদের জীবনযাত্রা, তাদের এবং তাদের, আমার কাছে মনে হয় যে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চেতনা, তাদের মূল্যবোধ থেকে শুরু করে তাদের প্রাত্যহিক যে জীবন আচরণ, সবকিছুকেই এতটা মানে গভীরভাবে প্রভাবিত করতে আমার মনে হয় খুব কম মিউজিশিয়ান বা কম ব্যান্ডই পেরেছে, যতটা জিম মরিসন এবং দ্য ডোরস পেরেছেন। তাদের গানের কথা, গানের সুর, গায়কী এবং অদ্ভুত এক বোহেমিয়ানিজম, এবং সবকিছুকে একটা তুচ্ছ করার এক মানে একেবারেই মায়ার বাঁধনে জড়ানো না, এবং কোনো মানে জাগতিক বা স্বাভাবিক নিয়মের আওতার ভিতরে তারা পড়েন, এরকম একটা ভাবধারা নিয়ে ওই সময়টাতে একেবারে পুরো পৃথিবীর তরুণ প্রজন্মকে কাঁপিয়ে দিয়েছিল দ্য ডোরস এবং জিম মরিসন। এবং তার একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে জিম মরিসন যখন মাদকাসক্ত হয়ে গেলেন, তখন তার অনুসারী একটা বিশাল গোষ্ঠী পুরো পৃথিবী জুড়ে, তারাও তার সাথে সাথে মনে করতে লাগলেন। এবং এটাই হচ্ছে ভুল, আসলে যেটা ভুল অনেক সময় হয়েছে মিউজিক লাভারদের, তাদের আইকনকে ফলো করতে গিয়ে, এবং তারা ভাবলেন তাদেরও বোধহয় এলএসডিতেই মুক্তি এবং মাদকেই মুক্তি, এবং তারাও অনেকেই বিপথে হয়েছিলেন। এবং ওই পথে না গেলে আমার ধারণা জিম মরিসন 27 বছর বয়সে তার জীবনের অবসান ঘটতো না, এবং আমরা
জিম মরিসন বা দ্য ডোরসের কাছ থেকে আরো অসাধারণ সব গান পেতাম, এবং এইরকম গান, এই অদ্ভুত লিরিক্স, অদ্ভুত মানে সেই রকম ভাবের গান, মানে আই মিন আসলে আমার কোনো ভাষা নেই দ্য ডোরসের প্রভাব এবং দ্য ডোরসের বিউটিকে এক্সপ্রেস করার জন্য। সবচেয়ে বেশি এটা ফিল করবেন আপনি এমন কোনো মুহূর্তে যে খুব উদ্দাম একটা সময় একেবারে সবচেয়ে অনেক দূরে কোথাও যেতে হচ্ছে এবং রক্তের ভিতরে একটা গভীর প্রলয় নাচন, মনে হচ্ছে অনেক কিছু সৃষ্টি করা যায়, আবার অনেক কিছু ধ্বংস করে ফেলা যায় সেই রক্তের ভেতরে নাচনকে দিয়ে। হয়তো আপনি তা নির্ধারক, নিয়ন্তা যে আসলে সেটা কোন দিকে যাবে, বা সেই ভেতরের অদ্ভুত এক ঘুমড়ে মরছে যে শক্তিটা প্রকাশিত হতে চাইছে, অপ্রকাশিত থাকার এক অদ্ভুত অতৃপ্তি নিয়ে, সেই শক্তি হয়তো কোন দিকে যাবে আপনি তার নিয়ন্তা। কিন্তু সেই ওই মুহূর্তটাতে আমার কাছে মনে হচ্ছে দ্য ডোরসের মতো অন্য কোনো গান এতটা বেশি নাড়া দিয়ে যায় না, বা ওই সময় মনের ক্ষুধাটা এত অন্য কোনো গান মেটায় না। দ্য ডোরসের গানগুলো ওই মুহূর্তে কোনো খুব উদ্দাম কোনো রাতে যখন অনেক দূরে কোথাও হারিয়ে যেতে হয়, এবং আমার যেটা হয় যে ফ্রেন্ডরা মিলে এরকম প্রায় হয়, আমরা খুব গভীর রাতে রওনা দিলাম দূরে কোথাও লং ড্রাইভের উদ্দেশ্যে, এবং ওই সময়টাতে বেশিরভাগ সময় প্রথম যে সিডিটা গাড়ির প্লেয়ারে আমরা দিই সেটা হচ্ছে দ্য ডোরস, বেস্ট অফ দ্য ডোরস, এবং সেই গানগুলো রোল বেবি রোল, সেই গানগুলো অসাধারণ সব গান। এবং আমি দ্য ডোরসের কথা অনেক বললাম, এবার যে গানটার কথা আজকে স্পেশালি বলবো এবং একটু পরে যে গানটা প্লে করবো আজকের সাউন্ড অফ মিউজিক যে গানটা নিয়ে, সেটা হচ্ছে রোড হাউস ব্লুজ, এবং এই গানটা দ্য ডোরসের খুব বিখ্যাত গানগুলোর একটা। আর ওই যে লং ড্রাইভের কথা একটু আগে বললাম, এবং আমার কাছে মনে হয় যে লং ড্রাইভের জন্য জাতীয় সঙ্গীত হওয়া উচিত এই গানটা, রোড হাউস ব্লুজ। এবং ওই সময়টাতে তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। রোড হাউস ব্লুজ হচ্ছে দ্য ডোরসের খুব বিখ্যাত একটা গান, এবং এটা হচ্ছে 1970 সালে দ্য মরিসন হোটেল নামের একটা অ্যালবামে, সিঙ্গেল অ্যালবামের একটা ফার্স্ট রিলিজ হয়েছিল। পরবর্তীতে আবার আরেকটা অ্যালবামও সেটা আসে, ইউ মেক মি রিয়েল, এবং দুই পাশে দুটো গান ছিল, এবং বিলবোর্ডে সেটা বেশ ভালো রকম ভাবে ছিল এবং অনেকদিন ধরে ছিল বিলবোর্ড হট 100 লিস্টে, এবং অনেক দ্রুত একেবারে একটা অন্যরকম জনপ্রিয়তা পায় গানটা। এবং ওই সময় একটা মানে পুরো আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা পৃথিবীতে এমন একটা সার্কেল হয়েছে, যারা দ্য ডোরসকে একেবারে পূজা করার মতো করতো, তাদের কাছে তারা লুফে নেয় এই গানটা, অন্যরকম এক আবেদনের সাথে এই গানটা তাদেরকে জয় করে ফেলে। এবং দেখা যেত যে কনসার্টগুলোতে এবং অন্যান্য বিভিন্ন সময় এই গানটা ঘুরে ফিরে সবচেয়ে বেশি আসতো, যে গানগুলো বেশি তার মধ্যে এটা অন্যতম। আর এবং এই এলিস কুপারের একটা প্ল্যানেট রক একটা মর্নিং শো এর মধ্যে একটা লাইন ছিল যে woke up this morning and I got myself a beer, যে লাইনটা তার ইউজ করেছে ওই গানটাতেও। এরকম আরো অনেক ইন্টারেস্টিং ট্রিভিয়াল ইনফরমেশন আমার কাছে আছে এই গানটা নিয়ে, তার কিছু কিছু দেই। সেটা হচ্ছে যে ওই সময়টাতে, অর্থাৎ মাত্র 2 দিনে, যে গানটা এত বছর ধরে 50 বছর ধরে সবাইকে মাতিয়ে রাখছে, সেই গানটা মাত্র 2 দিনে রেকর্ডিং হয়েছিল 1969 নভেম্বর 4 and 5, এই 2 দিনে প্রডিউসার পল রথচাইল্ডের একেবারে সার্বিক তত্ত্বাবধানে গানটা রেকর্ডিং হয়। এবং ওই সময়ে এই গানটা নিয়ে অনেক কথা হয়েছিল, এবং পরবর্তীতে অনেক ইন্টারভিউতে এই গানটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন জন ডেন্সমোরের একেবারে নিজের ভাষায় আমি একটা কথা বলি এই গানটা নিয়ে, সেটা হচ্ছে যে Lonnie sat down in front of the paisley baffles that soak up the sound, a hefty guy with a pencil-thin beard. He had on a wide-brimmed hat that had become his trademark. Lonnie Mac epitomized the blues, not the rural blues, but the city blues. He was bad. I'll sing the lyrics for you, Jim Morrison offered meekly. Morrison was unusually shy. We all were, because to us, the guitar player we had asked to sit in with us was a living legend. এটা হচ্ছে জন ডেন্সমোরের কথা। এবং এরকম আরো অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে ওই গানটা আসলে কিভাবে তৈরি হলো, এবং সবকিছু মিলিয়ে সবকিছু ছাড়িয়ে একটাই কথা, সেটা হচ্ছে যে ওই সময়টাতে দ্য ডোরস খুব ব্লুজ প্র্যাকটিস করতে, দেখা যেত যে নতুন কোনো গান তারা বানাচ্ছেন না, কিন্তু মিউজিক প্র্যাকটিস করছেন, অর্থাৎ প্র্যাকটিস পেলে জ্যামিং করছেন। ওই সময়টাতে তারা প্রচুর ব্লুজ নাম্বার বাজাতেন, এবং ওই ব্লুজ নাম্বার বাজানোর সময়টাতে হয়তো একদিন চট করে ওই 2 দিনের মধ্যে কীভাবে এই নাম্বারটা বের হয়ে গেল তাদের সৃষ্টির খাতায়, এই নাম্বারটা যোগ হলো রোড হাউস ব্লুজ। এবং গানটার থিমই হচ্ছে আসলে মানে সেই রাস্তায় বেরিয়ে পড়া, পথে বেরিয়ে পড়া, দূরে কোথাও উদ্দামতার সাথে বসে না থাকা, গতি জীবন, স্থিতি মৃত্যু, এমন একটাই থিম গানটার আসলে। মানে লিরিক্সটা যদি আমি বলি, কিপ ইউর আইজ অন দ্য রোড, ইউর হ্যান্ডস আপ অন দ্য হুইল, ইয়া উই আর গোয়িং টু দ্য রোড হাউস, উই আর গোয়িং টু হ্যাভ এ রিয়েল গুড টাইম। Back at the roadhouse they got some bungalows, and that's for the people who like to go down slow. Let it roll, baby roll, let it roll all night long. রাতের বেলা লং ড্রাইভে যেতে চান, রোড হাউস ব্লুজ ছেড়ে দিন, এবং তারপরে জানালা নামিয়ে চুল খুলে দিন বাতাসে, you'll feel like right feeling. এখন আমরা সেই গানটা শুনবো আজকের সাউন্ড অফ মিউজিক, যে গানটা নিয়ে, দ্য ডোরসের রোড হাউস ব্লুজ। এখন তুমিও ছুঁয়ে আছো অন্য ফুল, অন্যান্য আকাশে, নানান রঙের ঘুড়ি, তুমি ভাসমান হাওয়ায় হাওয়ায়। এখন তুমিও পাখি, অচেনা ফুলের ঘ্রাণ ছুঁয়ে ছুঁয়ে যাওয়া যে কোনো নীলাভ ভ্রমর। তোমার পালক থেকে খসে পড়ছে বিষণ্ণ দিনমান,
চিবুকে চুম্বন স্মৃতির পরে অন্য আঙুল ছুঁয়ে যায় তোমার সৌরভ। এখন তোমার স্মৃতি গলে পড়ে নিঃশেষিত মোম। এখন তুমিও নদী, সাদা হাঁস স্রোতের শরীরে। নিসর্গ নিয়মে তুমি চিনে নেবে হাঙরের দাঁত, বাতাসের বিরুদ্ধ ভূমিকা। চিনে নেবে সূর্য জলাদিক, নক্ষত্রের আদিম রাত্রিরে মানুষের মৌলিক স্বভাব। তুমি চিনে নেবে হেমলক, হরিতকি, গভীর উড়াল। তোমার দুচোখে এক অস্পষ্ট স্বপ্নের ছায়া। তুমি ভেসে যাও, ভেসে ভেসে চিনে নাও দূরবর্তী কুলের ঠিকানা। অথবা নিজের মুখ দেখো তুমি নিসর্গে, নির্জন আয়নায়। তুমি তো উড়তে চাও বিভিন্ন আকাশে, তবে পলাতক পাখিদের ডাকো নাম ধরে। ডেকে ওঠো প্রেম তুমি গোধূলি আলোয়। ভেসে যাও বেহুলার বিশ্বাসী ভেলায়, তুমি ভেসে যাও অনন্ত অবধি। Let's leave or let's get away, get lost in time where there's no reason left to hide. Let's leave or let's get away, run in fields of time where there's no reason left to hide. নো রিজন লেফট টু হাইড। এবং এই কথাটা স্পেশালি যাদের জন্য বলা, তারা হচ্ছেন অনেক এরকম লিসনার আছেন যারা অনেক দিন পরে পরে হাজির হয়ে জানান যে বহুদিন পরে আজকে SMS করছি, তাদের জন্য দেয়ার ইজ নো রিজন লেফট টু হাইড। এবং এই গানটাই শুনছিলাম একটু আগে, ক্রিডের গান, তাদের থার্ড স্টুডিও অ্যালবাম ওয়েদার থেকে এই গানটা নেওয়া হয়েছে। গানটা হচ্ছে হাইড এবং আমার ক্রিডের সবচেয়ে প্রিয় গানগুলোর একটা, বিকজ আই অলওয়েজ ওয়ান্ট টেল মাই সুইট অ্যান্ড লাভিং ফ্রেন্ডস দেয়ার ইজ নো রিজন লেফট টু হাইড। এরকম একজন আছেন চারু, অনেক দিন পরে SMS করলেন, আমার মনে হয় 1 বছরেরও বেশি সময় বা আরও বেশি হতে পারে, 1.5-2 বছর হতে পারে, দীর্ঘদিন পরে SMS করলেন। বাট চারু আমি আজকে অনেক দুজন বোধ হয় মোস্ট প্রবাবলি ডেভিয়েট এবং সমীর এই দুজনের ক্ষেত্রে বলেছিলাম যে এদের দুজনের SMS আমাকে সবসময় ইন্সপায়ার করে, এবং আপনিও কিন্তু তেমন ছিলেন। খুব চমৎকার এবং বুদ্ধিদীপ্ত এবং খুব ম্যাচিউর কিছু SMS করতেন, যেটা আমাকে সবসময় অনুপ্রাণিত করতো, আমাকে কারেকশন করতো, এবং আমি সবসময় একটা গাইডিং লাইট পেতাম আপনার SMS গুলো থেকে। এবং আপনি একজন গুরুত্বপূর্ণ লিসনার ছিলেন আমার কাছে, যেটা আমার মন্তব্য। তাই আপনি এভাবে হারিয়ে যাওয়াতে কিন্তু কাজটা একদমই ঠিক করেননি। আশা করি এরপর থেকে সাথে থাকবেন এবং বিভিন্ন রকম মূল্যবান মতামত দিয়ে আমাকে বা এই শোটাকে আরো ইমপ্রুভ করার জন্য আমাকে সাজেশনস দিবেন, সেই প্রত্যাশা আমার সবার কাছেই থাকে। রোজা ফ্রম গোরান এবং এরকম আরো অনেক নতুন বন্ধু আজকে SMS পাঠিয়েছেন, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এই শোতে। আর তার আগের গানটা ছিল শাহানার একটা রবীন্দ্রসঙ্গীত, শাহানার কণ্ঠে আমার নিষিদ্ধ রাতের বাদলধারা, এবং তার আগে ছিল ওয়ারফেজের গান ধূপ ছায়া। আর এখন আরেকটা সেগমেন্টে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। FM লাইব্রেরি। ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি FM লাইব্রেরি সেগমেন্টে। এবং আজকে বেশ কয়েকটি এপিসোড পরে বোধহয় FM লাইব্রেরি হচ্ছে। এবং আজকে আমি বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে মহাশূন্যের সাইকেল নামের একটা গল্পের কথা বলবো কোনো একদিন, শাহাদুজ্জামানের একটা গল্প। এই গল্পটা আছে কেশের আড়ে পাহাড় এই বইতে, সেই গল্পটা নিয়ে একটু কথা বলবো। তবে আমার ইচ্ছা এই গল্পটা নিয়ে আজকে আমি সাধারণত যেটা হয় যে প্রত্যেকটা গল্প পড়ার পরে আমি ব্যাখ্যা করি, আমার নিজের মতামত দিই, বা এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে এই নিয়ে অনেক কথা বলি। আজকে এই গল্পটা নিয়ে তেমন কিছুই হয়তো করবো না, শুধু গল্পটাই পড়বো, কারণ গল্পটা এত বেশি গভীর চিন্তার খোরাক যোগায়। আমার মনে হয় না আমি যে এই গল্পটা আসলে আমি বলে বোঝাতে পারবো কিনা, বা আসলে বলে কতটুকুই বোঝানোর আছে এই গল্পে। এবং আমি খুব অনেক বেশি চিন্তিত ছিলাম এই গল্পটা পড়বো কি পড়বো না এটা নিয়ে। ইনফ্যাক্ট আজকেও কনফিউজ ছিলাম, এর আগেও একদিন পড়তে গিয়েও পড়িনি। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আমি ঠিক কিভাবে বোঝাবো। একেবারে অদ্ভুত অ্যাবসার্ড অন্যরকম একটা গল্প, যার ভেতর দিয়ে অনেক দার্শনিক চিন্তাভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। সো এটা আসলে বোঝানো আমার পক্ষে সম্ভব না। আমি শুধু একটু গল্পের মানে ভেতরে যা আছে সেটা একটু সংক্ষেপে বলি, দেন আপনি আপনার মতো করে পড়ে আরেকবার হয়তো বুঝে নেবেন, নিজের মতো করে একটা অর্থ দাঁড় করাবেন। মহাশূন্যের সাইকেল গল্পে রেজাউল করিম নামের একজনের কথা বলা হয়। তিনি একজন একটা প্রতিষ্ঠানে কর্মরত একজন বেশ উচ্চপদস্থ একজন কর্মকর্তা, রেজাউল করিম। এবং রেজাউল করিম দেখা যায় তার, এবং গল্প পড়তে পড়তে আমরা জানতে পারি যে রেজাউল করিমের স্ত্রী আছে ঘরে, এবং সেই স্ত্রী একটা ব্যাংকে চাকরি করে বেশ ভালো একটা পদে, এবং তার একটা শখ হচ্ছে যে অ্যাকুরিয়ামে গোল্ড ফিশ পোষার। এবং তার স্ত্রী, তার সম্পর্কে আমরা এই দুটো তথ্যই জানি, সে ব্যাংকে জব করে এবং অ্যাকুরিয়ামে গোল্ড ফিশ পোষে। আর তাদের একটা ছেলে আছে 10 বছরের, নাম হচ্ছে রাতুল। এবং সে যখন স্কুল থেকে ফেরে রাতুল, তখন সেই রেজাউল করিম এবং তার স্ত্রী দুজনেই অফিসে থাকেন, এবং স্কুল থেকে ফিরে ছেলে একা একা বাসায় টেবিলে ঠেকে রাখা ডিম সিদ্ধ খায় প্রতিদিন।
এটা হচ্ছে আমরা গল্প পড়ে জানতে পারি। এবং ঠিক এই সময়টাতে, অর্থাৎ ছেলে যে সময় স্কুল থেকে ফিরবে ওই সময় বেছে বেছে ঠিক ওই সময়টাতে রেজাউল করিম অফিস থেকে একটা ফোন দেন ছেলেকে, এবং ফোন দিয়ে প্রতিদিনই তার সাথে একটা খেলা খেলেন। রেজাউল করিম নিজেই ফোন দিয়ে বলেন, রেজাউল করিম সাহেব কি বাসায় আছেন? এবং ছেলে বুঝতে পারে যে বাবা দুষ্টামি করছে। সে হেসে হেসে বলে, বাবা তুমি যে এত দুষ্টামি করতে পারো। তবে গল্পটা কিন্তু তার ছেলেকে নিয়েও না, গল্পটা তার স্ত্রীকে নিয়েও না, গল্পটা একেবারে অন্যরকম একটা গল্প। একদিন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়েছে এবং সেদিন রেজাউল করিমের অফিস থেকে ফিরতে দেরি হবে, এবং সেদিনও তিনি সেই খেলাটা খেললেন। ফোন করলেন বাসায়, এবং তার ছেলে রাতুল ফোন ধরলে রেজাউল করিম সাহেব প্রতিদিনের মতো সেই খেলাটা আবার খেলেন এবং জিজ্ঞেস করেন, রেজাউল করিম সাহেব কি বাসায় আছেন? অদ্ভুত ব্যাপার, সেদিন কিন্তু ছেলেটা হাসে না, বলে জি আছেন, ধরেন কথা বলেন। তাজ্জব ব্যাপার। এরপর ফোনের প্রান্ত থেকে একজন ভদ্রলোক বলেন, হ্যালো। আমি থতমত খেয়ে যাই। আমি রেজাউল করিম সাহেবের সঙ্গে আলাপ করতে মোটেও প্রস্তুত নই। আমি আমার সঙ্গে ফোনে কি কথা বলবো ভেবে পাই না, ভাবি কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। সো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন রেজাউল করিম সাহেব প্রতিদিন যে খেলাটা খেলেন ছেলের সাথে, একদিন খেলতে গিয়ে দেখলেন যে ছেলে বলল হ্যাঁ তিনি বাসায় আছেন, এবং রেজাউল করিম নামের একজন ফোনটা ধরলেন এবং দুজনের মধ্যে কথা শুরু হলো। অদ্ভুত বিষয়, মনে করুন আপনি একদিন নিজের বাসায় ফোন দিয়ে নিজে কি চাইলেন, এবং একজন আবার ফোনটা ধরে নিজে সেই আপনারই নামে পরিচয় দিয়ে আপনার সাথে কথা বলা শুরু করলো। এই নিয়ে আসলে মানে এত অদ্ভুতরে ব্যাপার যদি ঘটে, এই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কি দাঁড়াবে একটু ভাবুন। তো রেজাউল করিম আমাদের গল্পের নায়ক, কেন্দ্রীয় চরিত্র, তিনি এখন সেরকম একটা অভিজ্ঞতার সামনে দাঁড়ানো। জিজ্ঞাসা করি আপনি কে বলছেন, এবং অপর প্রান্তের লোকটা বলেন, আমি রেজাউল করিম। আমি ফোন নাম্বার মেলাই, মিলে যায়। আমি জানতে চাই তিনি ওষুধ কোম্পানির ম্যানেজার কিনা। তিনি বলেন তিনি তাই। আমি বিভ্রান্ত হয়ে পড়ি, আমার ঘরে ইনি কে? কোনো বিপদ ঘটছে না তো? আমি জিজ্ঞাসা করি আপনার স্ত্রী কি বাড়িতে আছেন? লোকটা বলেন হ্যাঁ, সে আজ অফিস থেকে একটু আগেই ফিরেছে এবং এই মুহূর্তে গোল্ড ফিশগুলোকে খাওয়াচ্ছে। কিন্তু আপনি কে? এসব জিজ্ঞাসা করছেন কেন? আমি বলি আমার নাম রেজাউল করিম, আমার স্ত্রী অফিস থেকে ফিরে গোল্ড ফিশকে খাবার দিয়ে থাকে। আচ্ছা, আপনার ছেলের নাম কি রাতুল? লোকটা বলেন হ্যাঁ, আমার ছেলের নামও রাতুল। খুব ইন্টারেস্টিং কোইন্সিডেন্স দেখতে পাচ্ছি। তা আপনি কি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন? আমি মোটেই তার সঙ্গে কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমার সন্দেহ যায় না। আমি বরং জানতে চাই আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলবার সময় তার হবে কিনা। তিনি বলেন হবে। আমি জিজ্ঞাসা করি আচ্ছা আপনি কি ডায়েরি লেখেন? লোকটা বলেন তিনি প্রায়শই ডায়েরি লেখেন। আমি তখন জানতে চাই গতকাল তিনি ডায়েরি লিখেছেন কিনা। তিনি বলেন হ্যাঁ লিখেছেন। লোকটা সত্যি রেজাউল করিম কিনা এবার সেটি নিশ্চিত বোঝা যাবে, এইভাবে আমি তাকে একটা অনুরোধ করি। বলি দেখুন আমিও ডায়েরি লিখি এবং গত রাতেও লিখেছি। ব্যাপারটা খুব ব্যক্তিগত, তবু কিছু মনে না করলে আপনি কি বলবেন যে গতকাল আপনি কি বিষয়ে ডায়েরি লিখেছেন? লোকটা বলেন ব্যাপারটা যে ব্যক্তিগত সেটা তো আপনিই বললেন, তারপরও দেখতে পাচ্ছি আমরা একটা কৌতূহলোদ্দীপক জায়গায় এসে পৌঁছেছি। কি বিষয়ে আমি ডায়েরি লিখেছি সেটা আপনাকে বলা যায়। তাছাড়া গতকাল আমি খুব সংক্ষিপ্ত ডায়েরি লিখেছি। আপনি ধরুন আমি ডায়েরিটা আনছি। কিছুক্ষণ পর তিনি ডায়েরি টেনে বললেন গতকাল তো ছিল 15ই মে, রোববার, তাই না? তিনি বলেন আমি এ পৃষ্ঠায় শুধু 2টা লাইন লিখেছি। লাইনগুলো এরকম: পৃথিবী থেকে 20 আলোকবর্ষ দূরে একটা নতুন গ্রহ আবিষ্কৃত হয়েছে, যাতে পৃথিবীর মতো সমুদ্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরও একটা কথা লিখেছি, প্রতিদিন তুমিও নবীন পাতা, আমিও নবীন পাতা, কেউ কাউকে ছুতে পারি না, এই বিরহে কাঁদছি। তার কথা শুনে আমি মৌন হয়ে থাকি। ঠিক এই 2টা লাইনই আমি লিখেছিলাম গত রাতে। আমি তাকে সে কথা জানাই না, বরং তাকে জিজ্ঞাসা করি আরও কিছুক্ষণ কথা বলতে তিনি রাজি আছেন কিনা। সো ফ্রেন্ডস, বুঝতে পারছেন বেশ জমে উঠেছে ব্যাপারটা। রেজাউল করিম বাসায় ফোন দিয়ে দেখেন রেজাউল করিম বাসায় আছেন এবং তিনি ফোনে কথাও বলছেন এবং দুজনের সব কিছুই মিলে যাচ্ছে। এবং দুজনেই দেখা গেল গত ডায়েরি লিখে থাকেন এবং দুজনেই গতকালকে 2টো কথা লিখেছেন এবং সেই 2টো কথা একটা হচ্ছে পৃথিবী থেকে 20 আলোকবর্ষ দূরে একটা নতুন গ্রহ আবিষ্কৃত হয়েছে, যাতে পৃথিবীর মতো সমুদ্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর আরেকটা হচ্ছে নিজের লেখা একটা কবিতার লাইন, প্রতিদিন তুমিও নবীন পাতা, আমিও নবীন পাতা, কেউ কাউকে ছুতে পারি না, এই বিরহে কাঁদছি। অদ্ভুত বিষয়। গল্পটা তাহলে কোন দিকে যাচ্ছে জানতে হলে একটু পরে আবার ফিরে আসবো, তখন আমাকে শুনবেন। এই ফাঁকে আমরা একটা গান শুনে আসি। আর SMS করার নিয়মটা একটু বলে দিই। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। So friends, you're most welcome back to Dreams Avenue এবং শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু মধ্যরাতের আগন্তুক ইরাজকে। আর সময় এখন এক্স্যাক্টলি 1:13। শুনছিলাম একটু আগে জেমসের গান জানলা ভরে, আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ, সারা রাত কথা বলে হয়েছি উদাস। এবং আমরা কিন্তু ছিলাম বন্ধুরা FM লাইব্রেরি সেগমেন্টে, তাই চল দেরি না করে আর দ্রুত সেখানে চলে যাই। FM লাইব্রেরি
সো ফ্রেন্ডস, সবাইকে আরেকবার স্বাগত এফএম লাইব্রেরি সেগমেন্টে। আজকে আমরা শাহাদুজ্জামানের মহাশূন্য সাইকেল গল্পটা নিয়ে কথা বলছি এবং একদম অদ্ভুত একটা গল্প। এবং রেজাউল করিম নামের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি, তার এক স্ত্রী আছে যিনিও ব্যাংকে চাকরি করেন এবং অ্যাকোরিয়ামে গোল্ড ফিশ পোষেন, যার 10 বছর একটা ছেলে আছে রাতুল। সেই লোকটি বাসায় ফোন দিয়ে একদিন দেখলেন যে সেই লোকটি নাকি নিজেই বাসায় আছেন এবং সেই লোক আবার ফোন ধরেছেন এবং নিজের সাথেই কথা হচ্ছে। দুজন ফোনের দুই পাশে একই ব্যক্তি, কিভাবে হচ্ছে এটা? এবং দেখা যাচ্ছে দুজনের সবকিছুই এক, ডায়েরিতে একই কথা লিখেছেন একই দিনে, সবকিছুই একরকম। তো এরকম একটা অবস্থায় আমরা ছিলাম। আবার সেখানে ফিরে যাই, সেটা হচ্ছে ওই যে সেই কবিতা লাইনে ছিলাম আমরা, প্রতিদিন তুমিও নবীন পাতা আমিও নবীন পাতা, কেউ কাউকে ছুতে পারি না, এই বিরহে কাঁদছি। আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি এসব কেন লিখেছেন, বলবেন কি? পৃথিবী থেকে 20 আলোকবর্ষ দূরে যে একটা গ্রহ পাওয়া গেছে, সে কথা ডায়েরিতে লিখবার অর্থ কি? তিনি আমাকে জানান যে পৃথিবী থেকে 20 আলোকবর্ষ দূরে গ্রহ, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে সেখানে একটা সমুদ্র পাওয়া গেছে, সেই সমুদ্রের রং হচ্ছে নীল। এবং এই খবরটা পেপারে পড়ার পর থেকে একটা দৃশ্য তার চোখে নিচে নাকি বারবার ফুটে উঠছে, সেটা হচ্ছে যে সেই 20 আলোকবর্ষ এত দূরের একটা গ্রহের সমুদ্রের সৈকতে নীল ঢেউয়ের খুব কাছ দিয়ে তিনি একটা সাইকেল চালাচ্ছেন একা একা একদম। আমি তাকে জিজ্ঞেস করি যে সৈকতে যদি সাইকেল চালাতেই চান তাহলে আপনি কক্সবাজার যেতে পারেন, কুয়াকাটা যেতে পারেন, 20 আলোকবর্ষ দূরের সমুদ্রে কেন? তিনি বলেন, সৈকতে সাইকেল চালানো তো বড় কথা না, কত দূরের সৈকতে গিয়ে সাইকেল চালাচ্ছি সেটাই মূল কথা। আসল কথা হলো দূরত্ব। আমি টের পাচ্ছি ক্রমশ আমার চারপাশে লকলকিয়ে উঠছে দূরত্ব। শিশুর হাত থেকে ফসকে ছুটে যাওয়া গ্যাস বেলুনের মতো আমি অবিরাম পৃথিবী পৃষ্ঠ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি। আমি যে গতিতে দূরে সরে যাচ্ছি তাতে আমার পক্ষে 20 আলোকবর্ষ পাড়ি দেওয়া খুব বড় ব্যাপার না, কিন্তু একটা কোম্পানির ম্যানেজার হয়ে তার পক্ষে এভাবে 20 আলোকবর্ষ দূরের একটা সৈকতে সাইকেল চালানো যে বেমানান, সে কথা আমি রেজাউল করিমকে বলি। এবং এটাও বলি যে তিনি যেভাবে দূরত্বের কথা বলছেন, যে তার চারপাশের জগৎ, মানুষ, সবকিছুর সাথে তার যেরকম দূরত্ব বেড়ে উঠছে, সেটা যদি সত্যি তাই হতো, তিনি এতটা দক্ষতার সাথে একটা গুরুত্বপূর্ণ অফিসের এত বড় একটা পদে তিনি কিন্তু কাজ করতে পারতেন না, কিন্তু তিনি খুব ভালোভাবেই কাজ করছেন। অতএব তিনি কিন্তু স্ববিরোধী কথা বলছেন। রেজাউল করিম আমার কথা নাকচ করে বললেন, এটা কোনো স্ববিরোধী ব্যাপার না। তার মতে কোম্পানিতে তার এই সাফল্য এসেছে কারণ তিনি যে কাজটা করছেন সেটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন না। অদ্ভুত কথা, তিনি খুব সফল হয়েছেন তার অফিসের কাজে, কিন্তু তিনি বলছেন তিনি এটাকে গুরুত্ব দেননি, তাই সফল হয়েছেন। এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, এটা স্ববিরোধী না। দেখুন, রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন, সংসারে থাকবি ভ্রষ্টা নারীর মতো। অর্থাৎ কিনা, ভ্রষ্টা নারীর মন পড়ে থাকে পরপুরুষে, তার প্রেমিকের কাছে। পাছে সে ধরা পড়ে যায়, সেই ভয়ে সে সংসারে খুবই মনোযোগী থাকে। তিনি ঈশ্বর ভক্তি প্রসঙ্গে সব বলেছিলেন, বলতে চেয়েছিলেন যে মন যদি ঈশ্বরে পড়ে থাকে, সংসার খুব সুচারুভাবে করা সম্ভব। আমিও এই কোম্পানির চাকরি করছি ভ্রষ্টা নারীর মতোই, মনোযোগের সঙ্গে করছি, কিন্তু মন পড়েছিল অন্যখানে, সেই মহাকাশে, মহাশূন্যে, সমুদ্রের তীরে সাইকেল চালানোয়। বুঝতেই পারছেন অদ্ভুতের দিকে আগাচ্ছে গল্পটা। আমি বলি যে সেই সাইকেল তো অলিক, এটা তো সত্য না। তিনি বলেন, দেখুন, মহাশূন্যের ওই সাইকেলটা আমি ধরতে পারছি না, তার মানে এই না ওটা সত্য না। আর আমি এই মুহূর্তে টেলিফোন হাতে নিয়ে বসে আছি, তার মানে এই টেলিফোন তার থেকে বেশি সত্য। অদ্ভুত যুক্তি। আমি রেজাউল করিমকে বলি, তার এই দূরত্বের আকাঙ্ক্ষা, আলোকবর্ষ দূরত্বে সাইকেল চালানোর স্বপ্ন আসলে এক ধরনের পলায়ন পরতা, স্কেপিজম। রেজাউল করিম আবারও আমার এই মতকে পুরোপুরি নাকচ করে দেন। তিনি জানান যে পলায়ন পরতার সংজ্ঞা ভিন্ন। অদ্ভুত একটা বিষয়। তিনি আবার বলেন, দূরত্ব বলতে আমি ডিস্ট্যান্স বোঝাচ্ছি, এলিয়েনেশন না। এবং এখানে আমরা দুটো টার্ম পাই, ডিস্ট্যান্স, এলিয়েনেশন। আচ্ছা, আমি যদিও বলেছিলাম যে গল্পটা সম্পর্কে আমি আমার তেমন ব্যাখ্যা দিব না, তারপর একটু বলি। এইটুকু বোঝা যাচ্ছে যে রেজাউল করিম নিজের সাথে কথা বলছেন এবং আসলে এই মুহূর্তে সেই মানুষটা বলছেন, এই চারপাশের জগৎ, সংসার, আমাদের কাজের জায়গা, জীবন জীবিকা, সবকিছুই জাগতিক, এই সব কিছুর সাথে তিনি এক ধরনের বিচ্ছিন্নতা বোধ করছেন, এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে তার মধ্যে। এবং দুটো টার্ম গল্পে এসছে, একটা হচ্ছে এলিয়েনেশন আর একটা হচ্ছে ডিস্ট্যান্স। একটা হচ্ছে দূরত্ব, একটা হচ্ছে বিচ্ছিন্নতা। এই দুটো ব্যাপার হয়তো কাজ করছে, কিংবা একটা, বা যদি একটা হয় তাহলে কোনটা? কেন তিনি এই পৃথিবীর একজন নিজেকে মনে করছেন না? কেন তার মন পড়ে থাকে সেই 20 আলোকবর্ষ দূরের মহাশূন্যের সাইকেলে বা সেই সমুদ্রের তীরে? রেজাউল করিম বলেন, রক্ত মাংসের মানুষ বলতে আপনি আশপাশের মানুষগুলোর কথা বলছেন তো? এদেরকে আমার কিন্তু ওই রক্ত মাংসই মনে হয়। কসাই যেমন তার সামনের কাঠের টুকরোর উপর শীতল একখণ্ড মাংস বিছিয়ে রাখে যাতে কিছু রক্তও লেগে থাকে, ঠিক তেমনই মনে হয় এই মানুষগুলোকে। তাদের রক্ত এবং মাংস আছে, কোনো দ্বিধা নেই। এমন রক্ত মাংসের মানুষের কাছ থেকে আমার মহাশূন্যের ডিস্ট্যান্সই কাম্য। আমি বলি, তার এই দূরত্বের ধারণাটা কি তার ছেলে রাতুলের ব্যাপারেও প্রযোজ্য? তো এই মানুষটা যিনি জগৎ এবং জীবনের সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চান, অনেক দূরে কোথাও নিজেকে একেবারে এক অপার্থিব নিঃসঙ্গতার মাঝে ছড়িয়ে ফেলতে চান, তিনি পরিবার নিয়ে কি ভাবছেন এটা জানার আগ্রহ হয়, এবং তখন তার উত্তরটা আমরা শুনি। তিনি বলেন,
রাতুলের সঙ্গে আমার দূরত্ব বাড়ছে। রাতুল আসলে কে? তার নাক এবং ঠোঁট আমার মতো। এই নাক এবং ঠোঁট সে বয়ে বেড়াবে সারা জীবন, তাতে তো তার সঙ্গে আমার দূরত্ব ঘটে না। আমার স্ত্রীর সঙ্গে যখন সঙ্গম করেছি তখন এমন কোনো রাতুলের আকাঙ্ক্ষা তো আমার মনের ভেতর ছিল না। ইন্দ্রিয় সুখের জন্য সঙ্গম করেছি। আমার শরীর থেকে কয়েক লক্ষ শুক্রাণু তার জরায়ুতে নির্গত হয়েছে। সে লক্ষ শুক্রাণুর ভেতর কোনটা গিয়ে আমার স্ত্রীর ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে এবং রাতুলে জন্ম হয়েছে সেটা তো আমার জানা নাই। এ ব্যাপারে আমার কোনো হাতও নাই। কি অদ্ভুত দৃষ্টিভঙ্গি নিজের সন্তান নিয়েও, যে এই সন্তান এইভাবে আমি চাইনি। সে দেখতে আমার মতো হয়েছে এবং সে সারা জীবন এভাবেই থাকবে হয়তো আমার মতো দেখতে, কিন্তু তাতে তার সাথে আমার দূরত্ব কমে না। আমি যখন আমার সম্পূর্ণ নিজের আনন্দের জন্য আমার স্ত্রীর সাথে শারীরিক একটি প্রক্রিয়ায় মিলিত হয়েছিলাম তখন কোনো রাতুলের আকাঙ্ক্ষা আমার মধ্যে ছিল না। এবং কিভাবে তার সম্পূর্ণ একটি হয়তো বায়োলজিক্যাল প্রসেসে তার জন্ম হয়েছে যেখানে আমার কোনো হাত নেই, এবং এই রাতুলকে আমি এভাবে চাইও নি। অদ্ভুত দৃষ্টিভঙ্গি। আমি বলি, কিন্তু তাতে তো সন্তানের নিকটবর্তী হতে কোনো বাধা নেই। তিনি বলেন, কোন সন্তানের নিকটবর্তী হব আমি? যে রাতুলকে আমি ছোটবেলায় চিনতাম, মায়ের কোলে ঘুমিয়ে পড়তো, সে তো হারিয়ে গেছে। যে রাতুল আমার একটা আঙুল ধরে সন্তর্পণে হাঁটতো, তাকেও তো খুঁজে পাচ্ছি না। এরা তো সবাই অবিরাম আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অথচ মহাশূন্যের ওই যে সাইকেলটার কথা বললাম, সেটা কিন্তু আমার ভেতর স্থির হয়ে আছে, সে কোথাও যায়নি। রাতুলের চেয়ে ওই সাইকেলটা আমার অনেক বেশি নিকটবর্তী। এবারে টেলিফোনের এপাশে যিনি আছেন তিনি রেজাউল করিমের স্ত্রী সম্পর্কে প্রশ্ন করেন যে তার সম্পর্কে দেখা যাক তার কি দৃষ্টিভঙ্গি। রেজাউল করিম বলেন, আচ্ছা, প্রথম ওই কবিতাটা নিয়ে জিজ্ঞেস করা হয় যে প্রতিদিন তুমিও নবীন পাতা আমিও নবীন পাতা। তিনি বলেন, আমি ওটা লিখেছি নস্টালজিয়া থেকে, নির্মল হালদারের একটা কবিতা। প্রতিদিন তুমিও নবীন পাতা আমিও নবীন পাতা, কেউ কাউকে ছুতে পারি না, এই বিরহে কাচ্ছি। আমার স্ত্রী কবিতাটা আমাকে একবার পড়ে শুনিয়েছিলেন, আমরা দুজনেই তখন নবীন পাতা। ডায়েরির দ্বিতীয় বাক্যটার সাথে তার স্ত্রীর সম্পর্ক রয়েছে জেনে আশ্বস্ত হই এবং তখন তাকে জিজ্ঞেস করি, আপনি বলছিলেন আপনার স্ত্রী এখন গোল্ডফিশ নিয়ে ব্যস্ত আছেন। তিনি বলেন, এবং আমি তাকে জিজ্ঞেস করি, তাহলে কি রাতুলের মতো আপনার স্ত্রীর সঙ্গেও দূরত্ব তৈরি হচ্ছে? আমি জানতে চাই। তিনি বলেন, দেখুন, রাতুল তো আমাদের নিকটবর্তী ছিল, সেখান থেকে সে ক্রমশ দূরে সরে যাচ্ছে, কিন্তু আমি এবং আমার স্ত্রী তো দূরত্বেই ছিলাম। ঘটনাচক্রে আমরা নিকটবর্তী হয়েছি। একদিন এই শহরের শেষ প্রান্তে একটা শিরীষ গাছের নিচে হাওয়ায় তার মহিষের রক্তের মতো লাল ওড়না উঠতে দেখেছিলাম। আগুনের শিখার মতো লেলিহান ওড়নার ওপারে একজন নারীকে দেখে আমার ঘোর লেগেছিল। সেটা ছিল প্রকৃতির একটা চক্রান্ত। প্রকৃতি চাইছিল আমরা নিকটবর্তী হই, তাতে রাতুলের জন্ম হবে। প্রকৃতির স্বার্থ আছে এখানে, রাতুলের জন্ম হওয়া দরকার, কারণ তাতে প্রজাতি রক্ষা পাবে। তাহলে আপনারা যখন নবীন পাতা তখনও কেউ কাউকে ছুতে পারেননি, দূরত্বেই ছিলেন। নবীন পাতারা তো বরাবরই পরস্পরের কাছ থেকে দূরত্বে থাকে। ঝড়ে বাতাসে কে অন্যকে ছোঁয় ঠিকই, কিন্তু দূরত্ব ঘটে না। যখন নবীন পাতা ছিলাম তখন এই দূরত্বের বিরহে কেঁদেছি। এখন আমরা প্রাপ্তবয়স্ক পাতা, ফলে পরস্পরের দিকে নুয়ে থাকি। ঝড় বাতাস ছাড়াও হয়তো একই সঙ্গে অন্যের ছোঁয়া লাগে, কিন্তু তাতে দূরত্ব ঘটে না। আর এই দূরত্বের বিরহে এখন আর কাঁদি না। এখন যখন আমরা পরস্পরকে ছুঁই তখন আমার চোখের নিচে ফুটে থাকে মহাশূন্যের সাইকেল আর ওর অ্যাকোরিয়ামের গোল্ডফিশ। কি অদ্ভুত দৃষ্টিভঙ্গি এবং কি অদ্ভুত বর্ণনা। যে স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি বলেছেন সেই ভালোবাসাও আসলে খুব মূল্যহীন একটা ভালোবাসা। প্রকৃতির নিজেদের স্বার্থে তাদের জনের মধ্যে একটা ঘোর তৈরি করেছিল এবং তারা কাছে এসেছিলেন, এবং তখন সেই ঘোরের কারণে তারা কাছে এসেছিলেন এবং পরস্পরের নিকটবর্তী হয়ে রাতুলের জন্ম দিয়েছিলেন, কিন্তু কোনোদিন কেউ কাউকে ছুতে পারেননি। এবং এখন যখন নিজে একজন আরেকজনকে ছোন তখন একজনের চোখে থাকে মহাশূন্যের সাইকেল, আরেকজনের চোখে থাকে অ্যাকোরিয়ামের গোল্ডফিশ। কি অদ্ভুত নিঃসঙ্গতা, কি অদ্ভুত এক ব্যবধান, অদ্ভুত। এরপরে আমরা আরেকটু এগিয়ে যাই। রেজাউল করিম সম্পর্কে আমার জিজ্ঞাসা প্রায় শেষ হয়ে আসছে। আমি তাকে বলি, আচ্ছা বুঝলাম, আপনাকে তাহলে শেষ প্রশ্ন করি, আপনার কি কখনো মনে হয় একটা ভুল দরজা দিয়ে একটা ভুল শহরে ঢুকে পড়েছেন আপনি এবং এখন আর বের হবার দরজাটা খুঁজে পাচ্ছেন না? রেজাউল করিম বলেন, হ্যাঁ, আমার মনে হয় যে একটা ভুল দরজা দিয়ে একটা ভুল শহরে ঢুকে পড়েছি, তবে বের হবার দরজা কিন্তু আমি খুঁজে পেয়েছি। এই দরজা দিয়েই তো আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে চলে যাই মহাশূন্যের সমুদ্র সৈকতে। এবার আমি প্রশ্ন করা ক্ষান্ত দেই। আমার সন্দেহ অনেকটাই ঘুচেছে। মনে হচ্ছে লোকটা হয়তো রেজাউল করিমই হবেন। আমি এবার রেজাউল করিমকে জানাই যে তিনি ডায়েরিতে যে দুটো লাইন লিখেছেন আমিও ঠিক তাই লিখেছি, তবে তার সঙ্গে একটা ব্যাপার আমার মিলছে না। আমি যখন ডায়েরি লিখছিলাম তখন আমি দূরত্বের ভাবনায় তাড়িত ছিলাম না, ছিলাম বিচ্ছিন্নতার ভাবনায় তাড়িত। তিনি যাকে ডিস্ট্যান্স বলছেন, আমার কাছে সেটা আসলে এলিয়েনেশন। শুনে রেজাউল করিম বললেন, পুরো ব্যাপারটা ডিস্ট্যান্স না এলিয়েনেশন সেটা নিয়ে তো চমৎকার একটা বিতর্ক হতে পারে, কিন্তু সেই বিতর্ক তো টেলিফোনে সম্ভব না। আপনি এক কাজ করেন, চলে আসেন আমাদের বাসায়, আমাদের সঙ্গে ডিনার করবেন এবং তারপর এ নিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো।
প্রস্তাবটা মন্দ হয় না আমার। অফিসের সব কাগজপত্র গুটিয়ে ফেলি। মহাশূন্যে সাইকেল চালানো কি দূরত্বের আকাঙ্ক্ষা নাকি বিচ্ছিন্নতার ফল, সেটা মীমাংসা করবার জন্য আমি রেজাউল করিমের বাসার দিকে রওনা দেই। ঠিকানা আর জিজ্ঞেস করি না, কারণ সেটা তো আমার জানাই আছে। গল্প এখানেই শেষ হয় এবং এখান থেকেই বুঝি যে ঠিকানা যেহেতু আমার জানাই আছে, এই কথার অর্থ হচ্ছে যে আসলে নিজের সাথে নিজের বোঝাপড়া হচ্ছে। ফোনের দুই পাশে দুই রেজাউল করিম, আসলে নিজের সাথে নিজের কথা হচ্ছে, আত্মকথন হচ্ছে, আত্মর পরিচয়ের একটা অন্বেষা জাগছে, আত্মপরিচয় খুঁজে পাওয়ার এবং একটা আত্ম অনুসন্ধান হচ্ছে এবং নিজের সাথেই বোঝাপড়া এক ধরনের। আসলে গল্পটা নিয়ে আসলে আমি যদিও বলেছিলাম কিছু বলবো না, তারপরে কিছু বলি। মহাশূন্যের সাইকেল গল্পটা আসলে দুটো টার্ম এসছে এই গল্পটাতে। একটা হচ্ছে ডিস্ট্যান্স আর একটা হচ্ছে এলিয়েনেশন, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে বিচ্ছিন্নতা। এইরকম মানুষ হয়তো জগতে অনেক আছেন যারা আসলে এই পৃথিবীর সাথে, জীবনের সাথে, জগতের সাথে খাপ খাওয়াতে পারেন না। তারা এখানে থেকেও আসলে মন পড়ে থাকে অন্য কোথাও, ঠিক যেমন রেজাউল করিমের পড়ে থাকে মহাশূন্যে সমুদ্র সৈকতের তীরে সাইকেল চালানোতে। তারাও হয়তো অন্য এক পৃথিবীর ভেতরে ডুবে থাকেন, এই পৃথিবীর কোনো কিছুই তাদেরকে স্পর্শ করে না। এবং আমরা যারা স্বাভাবিক মানুষ, পৃথিবীর জাগতিক মানুষ এবং জীবন সংসারে যারা নিজেদেরকে সঁপে দিয়েছি, তাদের চোখে মানুষগুলো হয় খাপছাড়া, কিছুটা পাগলাটে, এবং আমরা তাদেরকে গালমন্দ করি, বলি কেন জগৎ সংসারে মন নেই, স্ত্রী দিকে তাকাচ্ছে না, সন্তানের দিকে তাকাচ্ছে না, কেন কোনো কিছুতে তার মন নেই। এরকম অথর্ব এবং এরকম অকর্ম একজন মানুষ কিভাবে হয়? আমাদের চোখে তারা এরকম অপদার্থ। কিন্তু কিছু মানুষ হয়তো আসলে এই পৃথিবীতে ঘোর লাগা অবস্থায় জন্মগ্রহণ করে এবং এই স্বাভাবিক নিয়ম সবকিছু তাদের কাছে অত্যন্ত খুব বেখাপ্পা মনে হয় এবং তারা মনে করেন তাদের জন্ম এই সবের জন্য না, আরও এক অতলান্তিক গভীরে তাদের অস্তিত্বের প্রশ্ন, অস্তিত্বের জিজ্ঞাসাটা ধাবিত হয়। তারা খুঁজতে চান, তারা বুঝতে চান আমি কে, আমি কেন এখানে এসেছি, আমি কোথায় ছিলাম বা আমি কোথায় যাব, এবং আমার জীবন কেমন হবে, আমার জগৎটা কেমন হওয়া উচিত। এই চারপাশের ব্যস্ততা, কোলাহল, এই জীবনের সেই অদ্ভুত ব্যস্ততা এবং প্রতিনিয়ত এক দৌড়, প্রতিনিয়ত শীর্ষে ওঠার এক প্রবৃত্তি, তাড়না, সেই জীবন কি তার জন্য কিনা? হয়তো জীবনের তাগিদে, সময়ের প্রয়োজনে, বাঁচার তাগিদে তাদেরকেও কিছু করতে হয় খেয়ে পড়ে বাঁচার জন্যে। তাদেরকেও হয়তো সেই প্রকৃতির নিয়মেই কোনো এক নারীর কাছে আসতে হয়, হয়তো সন্তান জন্ম দিতে হয়, হয়তো কোনো একটা ভালো জায়গায় কাজও করতে হয় এবং সব কিছু হয়তো চমৎকারভাবে চলে যায়। কেউ হয়তো বুঝতেও পারে না এই মানুষটা আসলে এখানে নেই, তার মন হয়তো পড়ে আছে অন্য কোনো ভুবনে এবং তিনি আসলে কাউকেই ছুতে পারেন না সেই নবীন পাতার মতো, বা অন্য কেউ তাকে ছুতে পারে না। তার জীবনানন্দের সেই লাইনের মতো তার বোধের গভীরে সবসময় এক বিপন্ন বিস্ময় জাগে। সে কে, তার অস্তিত্বের মীমাংসা সে করতে চায়। তার সেই প্রাণের গভীরে যে স্পন্দিত হচ্ছে হৃৎপিণ্ড, তার প্রত্যেকটি স্পন্দনের সাথে যে সংবাদ, যে বারতা আসছে কোনো এক মহা ঐশ্বরিক অধিপতির কাছ থেকে, তার উৎস কোথায়, তার সমাপ্তি বা কোথায়, সেই উত্তর সে খুঁজে বেড়াতে চায়। তখন এই দুটো প্রশ্নই আসলে চলে আসে যে আসলে এটা কি ডিস্ট্যান্স নাকি এলিয়েনেশন, এটা কি আসলে দূরত্ব নাকি বিচ্ছিন্নতা। দূরত্ব বলতে বোঝানো হয়েছে এটা যে সে হয়তো আসলে এই পৃথিবীর চারপাশের সাথে মেলাতে পারছে না, বা সে হয়তো আসলে ঠিক মেলাতে পারছে না বলেই তার এই দূরে কোথাও হারিয়ে যাওয়ার এক উদগ্র বাসনা অন্য কোনো পৃথিবীতে নিজের মতো করে। আর বিচ্ছিন্নতা বা এলিয়েনেশন দিয়ে হয়তো বোঝানো হয় সে আসলে এগুলোর জন্যই ছিল না, সেটা খাপ খাওয়াতে পারছে না, এটা বড় কথা না, এগুলো তার জন্য না, বা সে আসলে এর জন্য না, সে অন্য কোথার। দুটোরই ফলাফল এক হয়। এই মানুষগুলো আসলে একটা ঠিক নদীর ঘূর্ণিতে যেরকম ঘূর্ণিপাক, যারা তখন দু তিনটা নদী এসে এক জায়গাতে মিলিত হয়, ওই জায়গাতে প্রচণ্ড ঘূর্ণি হয় এবং তার ভেতরে কোনো একটা কিছু যদি আপনি ফেলেন, কোনো একটা বস্তু, কোনো একটা কিছু এক নিমেষেই একেবারে খুব দ্রুততার সাথে হারিয়ে যাবে, একেবারে নদীর গভীরে তাকে টেনে নিয়ে যাবে সেই ঘূর্ণি স্রোত। এবং সেই ডিস্ট্যান্স অথবা এলিয়েনেশন, দূরত্ব অথবা বিচ্ছিন্নতা, এই দুটোর যে ঘূর্ণি তৈরি হয়, তার ভেতরে যে মানুষটা পড়ে রেজাউল করিমের মতো, কি এক দ্রুততায়, অবিশ্বাস্য ক্ষিপ্রতায় সেই মানুষটাও হারিয়ে যায় এই আমাদের চারপাশের চেনা জীবনের স্রোত থেকে, এবং সেই ঘূর্ণি স্রোত তাকে টেনে নিয়ে যায় অনেক দূরে, 20 আলোকবর্ষ দূরের অন্য কোনো এক মহাজাগতিক সময়ে। আমাদের অনেকেরই হয়তো কম বেশি মাঝে মাঝে এরকম বিচ্ছিন্নতা বোধ জাগ্রত হয়, দূরত্ব তৈরি হয় আমাদের চারপাশের জগতের সাথে, জীবনের সাথে, এবং অস্তিত্বের প্রশ্নটা ঘুরে ফিরে বাংময় হয়ে যায় বারবার, এবং অস্তিত্ববাদের সাথে সম্পর্কিত আমাদের সেই চিরচেনা শাশ্বত প্রশ্ন নিজের মনের ভেতরে বাংময় হয়। কোথায় আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, কেন, আমার অস্তিত্বের জবাবদিহিতাই বা কোথায়, সব কিছুর উত্তর কোথায় পাওয়া যাবে? তখন চারপাশের এই সব কিছুকে বড্ড তুচ্ছ মনে হয়, মনে হয় এই পৃথিবী, এই সংসার, এই সব কিছু আমার জন্য না। তখন কোন একটা দূর অতীন্দ্রিয় অপার্থিব জগতেই নিজেকে দেখতে চায় রেজাউল করিমের মতো সেই মানুষেরা। কোনো এক মহাশূন্যের সমুদ্রের তীরে কেউ সাইকেল চালানোয়, অথবা আরও অন্য কোনো একেবারেই অজাগতিক কোনো ভুবনে। এই ভাবনা হয়তো আমাদেরকে অনেক সময় কম বেশি তাড়িত করে সেই অস্তিত্বের প্রশ্ন। একদম অদ্ভুত অন্যরকম একটা গল্প, অনেক চিন্তার খোরাক আছে গল্পটাতে। শাহাদুজ্জামানের মহাশূন্য সাইকেল, আর বইয়ের নাম হচ্ছে কেশের আড়ে পাহাড়। আজকের FM লাইব্রেরিতে ছিল এটাই গল্প। আশা করছি এরকম গল্প পড়বে, এবং অস্তিত্ববাদ নিয়ে গল্প সবাইকে আমি পড়তে ইন্সপায়ার করি, কারণ নিজের
অস্তিত্বের প্রশ্নটা সবারই থাকা উচিত। এবং অস্তিত্ববাদ নিয়ে অনেক ভালো কাজ করেছেন বাংলা সাহিত্যে, যেমন সৈয়দ ওয়ালিউল্লাহ, তেমনি একদম সূচনা লগ্নে বলা যায় সেই ফরাসি সাহিত্যিক জাপল সাত্রের কথা। এই বইগুলো পড়বেন এবং আশা করছি যে অস্তিত্ববাদ সম্পর্কে প্লাস ফ্রান্স কাফকা এদের বইগুলো পড়লে আশা করছি যে এই ধারার গল্প পড়তে আপনি অনুপ্রাণিত এবং উৎসাহিত হবেন, আত্মজিজ্ঞাসাও জাগ্রত হবে। সো বেশি করে বই পড়ুন। আজকে এফএম লাইব্রেরি সেগমেন্ট এখানেই শেষ, আমরা পরে গানে চলে যাচ্ছি। আর আপনি যদি এসএমএস করতে চান প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে, নিশে ব্যস্ত মানুষ হয়েছি কেমনে। সো ফ্রেন্ডস, ইউ আর মোস্ট ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন নিরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, শনিবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার 88.4 FM এ। সময় এক্স্যাক্টলি 1:41। আর শুনছিলাম এলআরবির একটা বিখ্যাত গান, এবং এটা হচ্ছে ঘুমন্ত শহরে গানটার নাম। অ্যালবামের নামও ছিল ঘুমন্ত শহরে, ওই অ্যালবামের টাইটেল নাম্বার। 1995 সালে অ্যালবামটা রিলিজ হয়, ও আমি তখন ক্লাস 7 এ পড়ি। এবং আমার মনে আছে যে আসলে আমি গানটা শুনতে শুনতে মানে বহুদিন পরে গানটা শুনলাম, প্লে করলাম, আমি হারিয়ে যাচ্ছিলাম সেই আমার কিশোর বয়সে, নস্টালজিক হয়ে যাচ্ছিলাম প্রচন্ড রকম। ওই সময়টাতে ওই আমার যেটা মনে আছে যে ওই 1995 সালে যতগুলো অ্যালবাম সবচেয়ে বেশি শুনেছি তার মধ্যে হচ্ছে এটা অন্যতম, ঘুমন্ত শহরে। আমার এখনো মনে পড়ে, আমার সেই ক্লাস 7 এর আজকে আমার এখনো মনে পড়ে যে স্কুল থেকে ফিরে বা স্কুলে যাওয়ার আগেও একই কাজ, স্কুল থেকে ফিরেও একই কাজ, কোনো কথা নেই, টুইন ওয়ানে এই অ্যালবামটাই দিতে হবে, ঘুমন্ত শহরে। ব্যাপক এক উত্তেজনা কাজ করতো, মানে সেরকম চোখ টোক বন্ধ করে ব্যাপক ফিল নিয়ে আয়ুব বাচ্চুর সাথে আমিও সেই কিশোর কণ্ঠে টান দিতাম ঘুমন্ত শহরে, তবু একাকি ভিন্ন গ্রহে। ব্যাপক লাগতো ওই সময়। এবং ওই অ্যালবামের অনেকগুলো গান আমার ভালো লাগে, এবং এখন পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় অ্যালবামগুলো বাংলাদেশের ব্যান্ড ইতিহাসে অন্যতম হচ্ছে ঘুমন্ত শহরে। এত স্মৃতি, ওই কিশোর বয়সে সেই সব সুন্দর মিষ্টি স্মৃতি, মনে হচ্ছে যে সেই ছেলেবেলাটা চোখের সামনে ভাসে এই গানগুলো শোনার সময়। আসলে গান শুধু গান থাকে না, বা অনেক সময় বই শুধু বই থাকে না, এর সাথে অনেক সেই স্মৃতিগুলো মিলেমিশে একটা জীবনেরই একটা অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে যায়। যেমন এই ঘুমন্ত শহরে অ্যালবামটা মনে হলে আমার মনে হয় সেই স্কুল লাইফের কথা, ক্লাস 7 এর দিনগুলো। এবং আমি খুব লাকি যে ওই আমার প্রত্যেকটা স্কুলের সাথেই নদী ছিল, এবং ওই দেখা যেত যে ওই জানালার পাশেই বসতাম, এক লাইন স্যারের শুনি তো নদীর দিকে তাকিয়ে সেই ধান ক্ষেত সবুজ। আমি একটা দিক থেকে নিজেকে লাকি ফিল করি যে ছোটবেলাটা মানে শৈশব এবং কৈশোরটা আমার মফস্বলে কেটেছে। সেই দেখতাম যে একদম ঠিক আমাদের ক্লাসরুমের পাশ দিয়ে নদী, এবং সেখানে নৌকা চলে যাচ্ছে পাল তুলে, তার উপরে সবুজ ধান ক্ষেত, বৃষ্টি পড়ছে, সেই সবুজ ধান খেতে পাখি উড়ে যায়, অদ্ভুত সব প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে স্কুলে বড় হয়েছে। এবং ওই সময়ের সব কিছু মনে পড়ে যায় আসলে এই গানগুলো শোনার সময়। আর আরেকটা স্মৃতি আছে এই গানটা নিয়ে, সেটা হচ্ছে যে আমি যখন রেসিডেন্সিয়ালে ভর্তি হলাম ক্লাস 9 তো ওই সময়টাতে সবাই প্রথম দিকে খুব মন খারাপ থাকতো, একেবারে বন্দি জেলের মতো জীবন, কোথাও বের হতে পারি না, মানে আমাদের হলের গেট থেকে বের হওয়া যায় না, কলেজের এরিয়া তো দূরের কথা। সেখান থেকে হলের গেট থেকে বের হতে গেলেই অনেক জায়গায় লিখে টিখে সাইন টাইন করে একেবারে বেড়াছাড়া অবস্থা। তো ওই সময়টাতে আমরা যেটা, আমাদের প্রতিদিন সন্ধ্যায় 2 ঘন্টা নাইট ক্লাস থাকতো, ক্লাসরুমে গিয়ে আমরা পড়তাম একদম ড্রেস পরে, সেই ক্লাসে ফর্মাল অবস্থায় ভাবে পড়াশোনা করতে হতো। তো তারপরে সেই ডিনারের পরে আমাদের ওই সময়টা ছিল নিজের জন্য পড়াশোনা, বা যে যা করতো। তো পড়াশোনার তো প্রশ্নই আসে না, কিছুক্ষণ আমরা গল্প করে গল্পের বইটাই পড়তাম। আর কারেন্ট চলে গেলে যেটা করতাম, সবাই মিলে একেবারে ব্যাপক উদাসী আবেগ, ওই সময় সবাই মানে প্রথম রোম্যান্স জিনিসটা কি বুঝতে শিখেছি, মাত্র বয়ঃসন্ধির পেরিয়েছে ওই সময়টা। সবার মধ্যে একটা খুব রোমান্টিসিজম কাজ করতো, এবং একজন আরেকজনকে জিজ্ঞেস করতাম, আচ্ছা তুই যে আসলি ভাবে বাসা টাসা ছেড়ে, স্পেশাল কেউ একজন আছে নাকি, বাসায় কাউকে ফেলে এসেছিস কিনা, এই সব আলাপ করতে যে কি একটা অদ্ভুত ভালো লাগে কাজ করতো ওই সময়টাতে, সেই প্রথম অনুভবের ওই সময়টা। তো দেখা যেত যে কারো নেই, কারো আছে, তো দেখা যেত যার আছে আমরা তো ব্যাপক কৌতূহলী হয়ে যেতাম। আরে এটা বেশ মনে হতো যে অন্য এক জগতের স্বপ্নের নায়ক সে, তার একজন প্রেমিকা সে রেখে এসছে, এবং সে যেহেতু দেখা নেই ওই সময়, 97 সালের কথা, নিশ্চয়ই মাঝে মাঝে হয়তো চিঠিতে যোগাযোগ হয় না, কারণ চিঠি আসলে প্রথমে স্যারের হাতে পড়তো, এবং স্যার সেই চিঠিগুলো পড়তেন যেগুলো তার কাছে মনে হতো দেয়ার মতো। প্রত্যেকটা চিঠি তিনি পড়ে এসে আবার এক ধরনের সেন্সর বোর্ডের মতো। সো প্রেমিকার চিঠি হাতে আসার প্রশ্নই আসে না। তো তাদেরকে জিজ্ঞেস করতাম, আচ্ছা কেমন লাগে এই বিষয়টা, যে দূরে একজন মানুষ আছে, নিশ্চয়ই সেও ওই জেমসের ওই গানটার মতো, যে তুমিও কি দেখছো আকাশ আমারই মতো, এখন জানালায় মাথা রেখে, ও চাঁদ প্রিয় চাঁদ। তো এরকম ভাবতাম যে চিন্তা করে দেখ, সেও নিশ্চয়ই আজকে রাতে তোর কথাই ভাবছে, আর সেও আমাদের সাথে বসে ব্যাপক উদাস হয়ে যেত। এরকম খুব থ্রিলিং আলাপ হতো। আবার তখন সে আবার তার গল্প শেষ করে আরেকজনকে জিজ্ঞেস করতো, আচ্ছা তোর কেউ আছে নাকি, তো তার কাহিনী বল। এরকম সবার কাহিনী টানি শুনতাম, ব্যাপক এক অন্যরকম আবেশ ছড়ানো একটা সময় ওই সময় আমরা পাস করতাম, এবং ব্যাপক একটা আবেশে ঘন রোমান্টিক আড্ডা হতো। আর তারপরে যেটা হতো সেটা হচ্ছে যে গানের আসর বসতো স্বাভাবিকভাবেই, এবং দেখা যেত যাদের এরকম কোনো প্রেমিকা রেখে এসছে হোস্টেলে আসার আগে, সেই জীবনের প্রথম প্রেম হয়তো বেশিরভাগের ওই সময়টাতে, দেখা যেত সবাই ওই ঠিক ওই গানটা তো আমাদের খুব প্রিয় ছিল, যে ঠিক জেমসের যে গানটার কথা বললাম,
ওরকমই বিরহের একটা গান যে নির্ঘুম এই রাতে ও চাঁদ প্রিয় চাঁদ তুমি একটু দেখছো আকাশ বা এখন জানালায় মাথা রেখে। তো এই গানটা খুব কমন ছিল আমাদের, এবং ওই সময় সবার একটা নিয়ম ছিল যার গানের গলা যেমনই হোক না কেন সবাইকে একটা করে গান গাইতে হবে। তো ওই সময় আমি এই যে গানগুলো সবচেয়ে বেশি গাইতাম তার মধ্যে একটা ছিল মাইলসের ভুলবো না তোমাকে। এটা ছিল আমার জাতীয় সঙ্গীতের মতো, বিস্ময় ছিল তুমি স্বপ্ন আমার কাছে পাবো না জানি তোমাকে তো আর। আরেকটা ছিল এই গানটা, এই জেলার ঘুমন্ত শহরে তবু একাকী ভিন্ন গ্রহে। এবং এই গানগুলো আমি বেশি গাইতাম, এই জন্য ওই সময়টা খুব মনে পড়ে যায়। আসলে গান শুনলে আমার মধ্যে গানের থেকে স্মৃতি হয়তো বেশি কাজ করে। আর গানটা যিনি লিখেছেন এই গানটা, তারও কিন্তু একই রকম স্মৃতি থেকে গানটা লেখা। এবং ইন্টারেস্টিং, তার নামটা আমি শিখছিও না, এটা কি নিয়াজ আহমেদ চৌধুরী নাকি অ্যাঞ্জেল শফিক নাকি জায়েদ আমিন কাল লেখা, তিনজনের একজন হবে। তিনি ক্যাডেটে পড়তেন, সম্ভবত বরিশাল ক্যাডেটে, এবং ক্লাস 9 বা 10 পড়ার সময় এই গানটা লিখেছিলেন। ভাবতে অবাক লাগে। এবং তারও কিন্তু একই রকম, যে ক্যাডেটের সেই হল থেকে বেরোতে পারছেন না, প্রেমিকাকে রেখে এসেছেন ঢাকায়, দেখা হচ্ছে না, তখন এই গানটা সেই বিরহ থেকে একদিন রাতের বেলা লেখা। এবং আমাদের সময়টা ওরকমই ছিল। সবকিছু মিলে কিছু আসলে আমার কাছে মনে হয় স্মৃতি খুব মায়াবী, অদ্ভুত, মিষ্টি একটা জিনিস, আবার একটা বেদনাও জাগিয়ে তোলে হৃদয়ের ভেতরে যখন মনে পড়ে যায় সেই মিষ্টির সময়টা, যেটা আর কখনোই আসলে ফিরে পাওয়া সম্ভব না। আমি চাইলেও সেই 97, সেই 95 ওই সময়টাতে যেতে পারবো না। সেই কিশোরীর আজকে শুধু স্মৃতির পর্দা দিয়ে দেখতে হয়। একটা অদ্ভুত দুঃখবোধ কাজ করে, আবার ভালো লাগাও কাজ করে। স্মৃতি সত্যি অদ্ভুত, এবং জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ স্মৃতি আসলে আমার কাছে মনে হয়। সবকিছুর থেকেও সবচেয়ে বেশি দামি স্মৃতি। সে যাই হোক, অনেক ইমোশনাল কথা বললাম। এখন আমরা একটা গান শুনবো। SMS যদি করতে চান করুন, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এই গানটা মনে হয় আমি কখনো প্লে করিনি, কিন্তু এই গানটা আমি একসময় বেশ শুনতাম। একটু গজল ধাঁচের গান, আরিফুল ইসলাম মিঠুর গাওয়া। খুব ভালো লাগে আমার কাছে গানটা। তোমার দুটি নয়ন যেন প্রেমের কবিতা। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার ড্রিমস এভিনিউ চলছে এখনো আপনার জন্যই শুধুমাত্র। একটু আগে শুনছিলাম অর্ণবের গান ভালোবাসা, তার আগে ছিল আরিফুল ইসলাম মিঠুর গান তোমার দুটি নয়ন, এবং তার আগে ছিল এলআরবির গান ঘুমন্ত শহরে, তার আগে ছিল সঞ্জীব চৌধুরীর কোথাও বাসি বাজছিল। বেশ কিছু SMS আমাকে পাঠিয়েছেন বন্ধুরা, বিশেষ করে FM লাইব্রেরির সেই গল্পের পরে মহাশূন্য সাইকেল শাহাদুজ্জামানের। তাদের মধ্যে একজন লিখেছেন, তার নাম ঠিকানা কিছু জানানি, লিখেছেন যে কিছুটা দূরত্ব থাকা ভালো, যতটুকু থাকলে বোঝা যায় অস্তিত্ব কতখানি দামি। এছাড়া হিমেল, সামিন, সালাউদ্দিন, লামিয়া, এছাড়া মিম, সজল, বসু, রুমু, তাহমিনা, সবাই গল্পের কথা জানিয়েছেন। অনেকে জানতে চেয়েছেন আরেকবার নামটা, আমি তো বললাম একটু আগে আরেকবার। গল্পের নাম হচ্ছে মহাশূন্য সাইকেল, লেখকের নাম হচ্ছে শাহাদুজ্জামান, এবং বইয়ের নাম কেশের আড়ে পাহাড়। আর তাহমিনা সুস্থ হয়ে যাও খুব তাড়াতাড়ি, ব্যথা পেয়েছো যেহেতু অ্যাক্সিডেন্ট করে, আমরা সেই শুভকামনা তোমার জন্য করছি। পৃথিবীর সবার জন্যই শুভকামনা করে বিদায় নেব। যাওয়ার আগে নির্মলেন্দু গুণের কয়েকটা লাইন পড়ে তারপরেই যাই। লাইনগুলো হচ্ছে এপিটাফ কবিতার। করতল ভরা এই ম্লান রেখাগুলো তোমাদের জন্য রেখে গেলাম, হাড়গুলো থেকে সার হবে, সার থেকে হাড়ের গোলাপ। আমার যে ছেলেটির জন্ম হয়নি তাকে দিয়েও এই দুর্বিনীত শীষের কলম। যে শব্দটি আমি উচ্চারণ করতে পারলুম না, তোমাদের প্রচণ্ড ঘৃণায় সন্দেহে তার আত্মা রক্তাপ্লুত হয়েছে বারবার। যে গান গাইতে পারিনি তার সুর বেজেছে চৈতন্যে। যে কবিতা লেখা হলো না সেও ছিল সংগঠিত সীসার ভেতরে। এই কররেখাগুলি সাক্ষ্য দেবে ভালোবেসেছিলাম। শুভরাত্রি।